গত ক্লাসে এর আগের ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছিলাম, তাই না? জাভাস্ক্রিপ্ট মূলত জাভাস্ক্রিপ্ট কি বলছিলাম আমরা? প্রোগ্রামিং একটা কি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর একটা বলা হচ্ছে কি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে সরাসরি ব্রাউজার বুঝতে পারে, এই কারণে এটাকে বলা হয় কি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট বাদে অন্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সবগুলো হচ্ছে কি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কারণ এই জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলো ব্রাউজার সরাসরি কি রিড করতে পারে না বা পড়তে পারে না, বুঝতে পারে না। এরপরে আমরা দেখছিলাম কি জাভাস্ক্রিপ্ট আমরা কেন ইউজ করব, হ্যাঁ কেন শিখবো। জাভাস্ক্রিপ্ট শেখার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইট যেগুলো আমরা তৈরি করি এগুলোকে কি ইন্টারঅ্যাক্টিভ করার জন্যই কি জাভাস্ক্রিপ্ট আমাদের লাগে। আচ্ছা, এখন এই জাভাস্ক্রিপ্ট মূলত হচ্ছে কি ইভেন্ট বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইভেন্ট কোনগুলোকে আমরা বলি? যেমন একটা জায়গায় কি ক্লিক করার পর কোনো কিছু হচ্ছে, ডাবল ক্লিক করলে কোনো হচ্ছে, মাউস ওভার করলে কি কোনো একটা কাজ হচ্ছে, মানে প্রত্যেকটাই এক একটা করে কি ইভেন্ট। এখানে অনেকগুলো ইভেন্টের নাম দেয়া আছে। যেমন হচ্ছে কি ডাবল ক্লিক, রাইট ক্লিক করলে একটা কাজ হবে, মাউস ওভার করলে একটা কাজ হবে, মাউস একটা ওখান থেকে সরালে একটা কোনো কিছু একটা হবে, এরপরে কিবোর্ড থেকে কোনো কি প্রেস করলে কোনো একটা কাজ হবে। এই ধরনের এই যে প্রত্যেকটা এগুলো আছে কি এক একটা করে ইভেন্ট। তাহলে বেনিফিট কি কি এগুলো আমরা দেখছিলাম। বেনিফিট জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রথম মূলত যদিও ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট তৈরি করার জন্য জাভাস্ক্রিপ্টের জন্ম শুরু হয়েছিল যাত্রা, কিন্তু পরবর্তীতে নোড.জেএস আসার পরে জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড সাথে সাথে কি ব্যাক এন্ডেও কাজ করা যায় এখন একই সাথে। এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করতে পারবেন, এটা ফুল স্ট্যাক, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করতে পারবেন। তো এখানে ওয়েব ডেভেলপমেন্টও আপনি করতে পারবেন জাভাস্ক্রিপ্ট শিখে, অ্যাপ তৈরি করাও যায়। এরপরে কি ডেস্কটপ অ্যাপ, মোবাইল অ্যাপ সবই হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন তৈরি করা পসিবল। আচ্ছা, এখানে ইউজ কেস দেখছিলাম কিসে কিসে জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করি। যেমন ড্রপ ডাউন মেনু, ক্লিক করলে কি একটা ড্রপ ডাউন মেনু আসতেছে। এরপরে ধরেন একটা কি স্লাইডারে কি যখন আমরা চেঞ্জ করি, একটা ক্লিক করার পরে কি স্লাইডটা চেঞ্জ হয়, তাই না? আবার ধরেন অটো স্লাইড হচ্ছে, কয়েক সেকেন্ড পর পর কি একটা চেঞ্জ হচ্ছে। এগুলোকে এই ধরনের কাজগুলো ইন্টারঅ্যাক্টিভ কাজগুলো করার জন্যই কি মূলত জাভা স্ক্রিপ্টের দরকার। এরপরে আমরা দেখছিলাম কি জাভা স্ক্রিপ্ট কয়ভাবে আমাদের ওয়েবসাইটে কি আমরা কোডে অ্যাপ্লাই করতে পারি। কয়ভাবে অ্যাপ্লাই করতে পারি? দুই ভাবে। একটা হচ্ছে কি ইনপেজ জাভাস্ক্রিপ্ট অর্থাৎ ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা কি ট্যাগ ইউজ করতে হয় এইচটিএমএল ফাইলে? স্ক্রিপ্ট ট্যাগ। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট যদি আপনি এইচটিএমএল ফাইলে আমরা লিখতে যাই তাহলে কি ট্যাগ ইউজ করতে হয়? স্ক্রিপ্ট ট্যাগ। আচ্ছা, এক্সটার্নাল ফাইল যদি আমরা তৈরি করি তাহলে এক্সটার্নাল ফাইলের এক্সটেনশন কি হবে? জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন কি হবে? ডট জেস। আমরা হচ্ছে এগুলা গত ক্লাসে আলোচনা করছি। এখানে যদি আসি এই যে ইনপেজ, ইনপেজ আপনি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে জাভাস্ক্রিপ্টের কোড কি সরাসরি লিখতে পারবেন। মানে স্ক্রিপ্ট ট্যাগ লেখা মানে কি এর মাঝের অংশটুকু হচ্ছে কি একটা জাভাস্ক্রিপ্টের ফাইল। যেমন এইচটিএমএল এর মধ্যে হচ্ছে কি লেখলে এখানে পুরোটা হচ্ছে কি এইচটিএমএল ট্যাগ গুলো আমরা লিখতে পারি, ঠিক সেম আপনি যখন স্ক্রিপ্ট ট্যাগটা লিখবেন এর মাঝখানে এই অংশটুকু হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের জন্য। এটা এই স্ক্রিপ্ট ট্যাগটা আপনি দুই জায়গায় লিখতে পারেন, হেডের ভিতরেও লিখতে পারেন, এরপর হচ্ছে কি বডির ভিতরেও লিখতে পারেন। তবে বেস্ট প্র্যাকটিস হলো, সব থেকে ভালো প্র্যাকটিস হলো কি বডির নিচে অ্যাড করা। আচ্ছা, এরপরে আমরা কি কি দেখছিলাম এর আগের ক্লাসে? ভেরিয়েবল দেখছিলাম, তাই না? ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে কোনো একটা মান
যেটা কি পরবর্তীতে সময়ের সাথে সাথে কি চেঞ্জ করা যায়, কোনো একটা মান যেটা হচ্ছে কি পরবর্তীতে সময়ের সাথে সাথে কি এগুলো চেঞ্জ করা যায় বা পরিবর্তনশীল, সেগুলো হচ্ছে কি ভেরিয়েবল। ধরেন আমাদের একটা প্যারাগ্রাফ আছে, ওই প্যারাগ্রাফটা একটা ওয়েবসাইটে 10টা জায়গায় কি প্রিন্ট করাতে হবে। একটা প্যারাগ্রাফ আছে, ধরেন একটা 8-10 লাইনের একটা কি প্যারাগ্রাফ আছে, আপনাকে বলা হলো ওই প্যারাগ্রাফটা আপনি কি 10টা জায়গায় প্রিন্ট করা। এখন ওই প্যারাগ্রাফ যদি আপনি 10টা জায়গায় প্রিন্ট করাতে চান তাহলে কি করতে হবে, আপনাকে 10টা জায়গায় কি এভাবে লিখতে হবে 10 বার। তাহলে ওই প্যারাগ্রাফটা যদি 10 লাইন আমি লিখতে যান, বারবার একই জিনিস লিখতে গেলে কি সময়টা নষ্ট হচ্ছে না? আচ্ছা, এই কাজটা কমাই নেওয়ার জন্য আমরা হচ্ছে কি ভেরিয়েবল ইউজ করি। ভেরিয়েবল হচ্ছে যে এমন একটা সিনট্যাক্স, এখানে হচ্ছে কি আমরা মান অ্যাসাইন করতে পারি। যেমন এখানে যদি দেখেন এই একটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলের প্রথমে লেখার জন্য আমাদের কি একটা var নামের কিওয়ার্ড ইউজ করতে হয়। এরপরে আছে কি ভেরিয়েবলের যে কোনো একটা কি নাম। এখন নামের ভিতরে আপনি এখান থেকে কি যে কোনো ভ্যালু দেন। ধরেন আপনার এখানে প্যারাগ্রাফ যদি দেখাতে চান, প্যারাগ্রাফটা কি এর ভ্যালু হিসেবে রেখে দিলাম। তাহলে কি হবে, আমার এই এই প্যারাগ্রাফটা এই এক্স মানে কি এই হচ্ছে প্যারাগ্রাফটা, যেমন আপনারা ম্যাথে করছিলেন, ধরে 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 কি অঙ্ক করছেন না আগে, কি ওগুলো অঙ্ক বীজগণিত অঙ্ক মনে হয়, এগুলো না পাটিগণিত। আচ্ছা, তো বীজগণিতেও আছে পাটিগণিতেও আছে। তো ধরে এই সেম একই এই কাজটাই এখানে আছে, এই কাজটাই করতেছে। আপনি যদি এখানে তাহলে এই প্যারাগ্রাফটা আমরা কোনো একটা ভেরিয়েবলে লিখে দেই, তাহলে আমাকে বারবার ওই কি প্যারাগ্রাফটা আর কোথাও লিখতে হচ্ছে না। আমি যখন প্যারাগ্রাফটা আমার দরকার হবে তখন হচ্ছে কি আমি এই ভেরিয়েবলটাই কি ইউজ করব। তাহলে হচ্ছে যে আমার যত জায়গায় এরপরে আমার দরকার হবে তত জায়গায় আমি শুধু কি এভাবে ভেরিয়েবলটাকে কি প্রিন্ট করে দেব। তাহলেই আর হচ্ছে আমার সময়টা কি কম লাগতেছে, কোডটাও আমার কমে যাচ্ছে। আচ্ছা, এরপরে এর আগের ক্লাসে আমরা সবাই ছিলাম না? ওকে, তাহলে তো এই জিনিসগুলো সবারই জানার কথা ছিল। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন ভেরিয়েবল লেখার সিনট্যাক্স হচ্ছে কি রকম, প্রথমে হচ্ছে কি একটা কিওয়ার্ড লিখতে হয়, সেটার নাম হচ্ছে কি var। কিওয়ার্ড হচ্ছে কি var। এরপরে হচ্ছে ভেরিয়েবলের নাম, এই নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, তবে লেখার কিছু শর্ত ছিল। আচ্ছা, পিছন থেকে আমাকে একজন বলেন। ওকে, ভেরিয়েবল লেখার সিস্টেম কি আমরা একটু দেখি। ভেরিয়েবল লেখার জন্য কিছু নিয়ম আছে, রুলস গুলা কি কি? নেম ক্যান কন্টেইন লেটার্স, লেটার্স, ডিজিট, এরপরে হচ্ছে কি আন্ডারস্কোর এন্ড ডলার সাইন। তাহলে ভেরিয়েবল লেখার ক্ষেত্রে আপনি যে কয়টা জিনিস ইউজ করতে পারবেন সেগুলো হচ্ছে কি কি? ডিজিট ইউজ করতে পারবেন, লেটার ইউজ করতে পারবেন, এরপরে হচ্ছে কি ডলার সাইন, এরপরে হচ্ছে কি আন্ডারস্কোর। এই জিনিসগুলো আপনি কি ভেরিয়েবলের মধ্যে ইউজ করতে পারবেন। এখন নাম্বার ডিজিটের কথা বলা আছে, কিন্তু ডিজিট আপনি সবার সামনে ইউজ করতে পারবেন না। একটা ভেরিয়েবলের নামের ক্ষেত্রে আপনি এভাবে লিখতে পারবেন না যে 1, এরপরে হচ্ছে কি কোনো কিছু লিখতে পারবেন না, এভাবে ডিজিট সামনে লেখা যাবে না, আপনি পরে লিখতে পারবেন ডিজিট। তাহলে ডিজিট লেখা যাবে পরে। তাহলে লেটার লিখতে পারবেন ডিজিট, আন্ডারস্কোর আর হচ্ছে কি ডলার সাইন। এর বাইরে অন্য কোনো কিছু দিয়ে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। হ্যাঁ, যাবে। এরপরে আছে নেম মাস্ট বিটুইন কি লেখছে বিগিন উইথ এ লেটার। তার মানে যখন আপনি ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করতেছেন, লেটার দিয়ে কি শুরু করেন। এরপরে নেমস ক্যান বিগিন উইথ ডলার। আচ্ছা, এখানে দেখেন ডলার সাইন দিয়েও কি শুরু করতে পারবেন, আন্ডারস্কোর দিয়েও কি শুরু করতে পারবেন। তাহলে লেটার, ডলার অথবা কি আন্ডারস্কোর, এই তিনটা জিনিস দিয়ে আপনি শুরু করতে পারবেন, তবে নাম্বার দিয়ে কি শুরু করা যাবে, এটা একটু মনে রাখবেন। এরপরে এগুলো হচ্ছে কি কেস সেন্সিটিভ। ধরেন আপনি একটা নেম লিখলেন স্মল লেটারের, বাট আপনি যখন আউটপুট দেখতে যাচ্ছেন কোনো একটা অক্ষর কি আপনি বড় হাতের দিচ্ছেন, তখন কিন্তু আউটপুটটা আমরা কি পাবো না, কারণ এগুলো হচ্ছে কি কেস সেন্সিটিভ। আপনি যেভাবেই লেখেন ঠিক সেম ভাবেই আপনাকে কি আউটপুট দেখতে হবে। এরপরে দেখছিলাম কি রিজার্ভ ওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড যেমন আমরা এখানে ভার লেখার জন্য কি করতেছি, ভার লিখতেছি, লেট লিখতেছি, কনস্ট লিখতেছি।
এই যে কিওয়ার্ড গুলো লিখতেছি এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড। যেমন ফাংশনের জন্য কি ফাংশন লিখতে হয়, এরপরে আছে কি ফর, অনেক ধরনের কিওয়ার্ড আছে, এগুলো আমরা একটা করে দেখবো, সমস্যা নেই। এই কিওয়ার্ড গুলা ভেরিয়েবলের নাম হিসেবে কি লেখা যাবে না। ওকে, এরপরে দেখছিলাম কি আউটপুট। হ্যাঁ, আউটপুট দেখার জন্য কি কয়ভাবে দেখা যায় আউটপুট জাভাস্ক্রিপ্টে? চারটা। একটা হচ্ছে কি ইনার এইচটিএমএল, আরেকটা হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট, এরপরে উইন্ডো ডট অ্যালার্ট। এখানে উইন্ডো লিখলেও হবে, না লিখলেও হবে, শুধু হচ্ছে কি অ্যালার্ট লিখলেও হবে। বাই ডিফল্ট প্রত্যেকটার মধ্যেই কি উইন্ডোটা থাকে। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখতেছি। বাই ডিফল্ট প্রত্যেকটার মধ্যে উইন্ডোটা থাকে, এগুলো আমরা এরপর পরে দেখছি। তাহলে ডকুমেন্ট ডট রাইট, অ্যালার্ট, এরপরে হচ্ছে কি কনসোল ডট লগ। এই হচ্ছে চারটা উপায় আমাদের হচ্ছে কি আউটপুট দেখার জন্য। এরপরে আসেন, আমরা হচ্ছে যে দেখছিলাম ভেরিয়েবল ডিক্লেয়ার কয় ভাবে করা যায়? তিনটা। একটা হচ্ছে কি var, let, একটা হচ্ছে কি const। এখন আমাকে কেউ বলতে পারবেন ভেরিয়েবল var আর let এর মধ্যে পার্থক্যটা কি? ভেরিয়েবল তিন ভাবে ডিফাইন করা যায়, var, let, const। আচ্ছা, var হলে কি হচ্ছে, আমাদের প্রত্যেকটা ভেরিয়েবল var দিয়ে যদি আমরা ডিক্লেয়ার করি ভেরিয়েবল, সেক্ষেত্রে কি আমি চাইলে ওই ভেরিয়েবলটা পরবর্তীতে কি আবার ওই নাম দিয়েই কি আবার ডিক্লেয়ার করতে পারবো এবং মানটাকে কি চেঞ্জ করতে পারবো। এখানে আমার কোনো এরর দিবে না। কিন্তু আমি যদি ভেরিয়েবলটা লেট বা কনস্ট দিয়ে ডিক্লেয়ার করি, তাহলে আমি ওই নামে দ্বিতীয়বার আর কি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। কি কথা মনে থাকবে? কনস্ট অথবা লেট দিয়ে আমি যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতি, ওই নামে ওই ফাইলের ভিতরে আর কোনো কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, তাহলে আমাকে কি একটা এরর দেবে। আচ্ছা, এরপরে আসেন লেট আর কনস্ট। দুইটার মধ্যে একটা কমন পাইলাম কি, দুইটা যেটা দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, দুইটাই হচ্ছে কি আপনি কোনোটার কি রিডিক্লেয়ার করতে পারবেন না, মানে ওই নামের আর কোনো ভেরিয়েবল কি ডিক্লেয়ার করতে পারবেন না। আচ্ছা, এখন যদি বলি লেট আর কনস্টের মধ্যে ডিফারেন্সটা কি? লেট হচ্ছে, হ্যাঁ, কনস্ট হচ্ছে কনস্ট্যান্ট, মানে একবারে চিরন্তন সত্য, যেটা হচ্ছে আপনি একবার ডিক্লেয়ার করলে পরবর্তীতে আর কি এগুলো চেঞ্জ করতে পারবেন না। যেমন লেট দিয়ে আমি যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে ওই ভেরিয়েবলের মানটা কি পরবর্তীতে আমি কি চেঞ্জ করতে পারবো। কিন্তু কনস্ট দিয়ে যদি ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে আমি ওর মান কি চেঞ্জ করতে পারবো না। যেমন আমি এখানে যদি একটা এক্সাম্পল যদি ধরি, আমরা ম্যাথে অনেকেই আছে, পাই এর মান মান আছে একটা, তাই না? একটা ফিক্সড মান আছে পাই। এখন পাই এর মান যদি আমি চেঞ্জ করি, তাহলে ওই আমার যে আমি যে ম্যাথটা করব বা অন্য কিছু করব, এগুলার অ্যান্সার কি ঠিক আসবে? তাহলে এই মানটা হচ্ছে কি চিরন্তন সত্য না, ওটার পাই এর মান কি ওটাই হতে হবে। এই ধরনের ক্ষেত্রে আমরা তখন ভেরিয়েবল ইউজ করবো কোনটা? কনস্ট্যান্ট ভেরিয়েবল, যাতে পরবর্তীতে আমি চাইলেও কি এই মানটা যেন কি আমার চেঞ্জ না করতে পারে। কারণ ওটা যদি আমি চেঞ্জ করে যাই, তাহলে তো পুরা আমার ম্যাথটাই তো ভুল আসবে, তাই না? অ্যান্সারটাই তো ভুল আসবে। এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করবো কি কনস্ট, যে মানগুলো আছে কি একবারে ফিক্সড, এগুলো আমাকে কখনো চেঞ্জ করা যাবে না। ওকে, এই যে যতটুকু আমরা দেখলাম এতটুকু হচ্ছে যে আরেকবার রিক্যাপ করে নিই। আমরা হচ্ছে যে একটা ফাইল তৈরি করি আজকের জন্য। ওকে, এই ফোল্ডারটাকে জাস্ট টেনে এনে কি ভিএস কোডে ছেড়ে দেব। আচ্ছা, আগে আমি ফাইল ওখানে তৈরি করে নিতে পারেন, আমি হচ্ছে যে ভিএস কোডে ফোল্ডারটা ওপেন করে ভিএস কোডের মধ্যে কি ফাইল ফোল্ডার গুলো তৈরি করে নেব। ওকে, তাহলে এখানে হচ্ছে যে আমার একটা এইচটিএমএল ফাইল লাগবে, ধরেন index.html আমরা নিলাম। আচ্ছা,
এরপরে আমাদের লাগবে কি জাভাস্ক্রিপ্ট ফোল্ডার। আমরা একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি জেএস। জেএস ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে কি স্ক্রিপ্ট ডট জেএস অথবা মেইন ডট জেএস, যে কোনো একটা কি আপনি লিখতে পারেন। টাইটেলটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি জাভাস্ক্রিপ্ট জাস্ট আমরা একটা কি হেডিং লিখে রাখলাম। আচ্ছা, আমরা কি কি দেখছিলাম একটু আগে যদি রিক্যাপ করি আবার। আমাদের আছে কি যদি এভাবে একটা এইচটিএমএল ফাইলে জাভাস্ক্রিপ্ট লিখতে যাই, তাহলে আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে? স্ক্রিপ্ট ট্যাগ। আপনি যদি কোনো এইচটিএমএল ফাইলে জাভাস্ক্রিপ্ট লিখতে যান, আপনাকে আমাদের লিখতে হয় কি স্ক্রিপ্ট একটা কি ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ। এখন এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনি কি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবেন। আচ্ছা, প্রথমে আসি আমরা হচ্ছে ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করার জন্য। তাহলে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদের কি জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখতে পারে। এখন জাভাস্ক্রিপ্ট কোড আমরা একটু টেস্ট দেখি যে এবার কিভাবে লিখি, একটা চেক করে দেখি। ধরুন ফার্স্টে আমরা লিখছি কি অ্যালার্ট। অ্যালার্ট হচ্ছে কি জাভাস্ক্রিপ্টে একটা আউটপুট দেখার জন্য কি মেথড। এখানে আপনি কি কোনো কিছু একটা লিখে দেই আমরা। ওকে, তাহলে এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের একটা কোড। এখন যদি আমরা এটাকে একটা ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখেন আমাদের কি একটা অ্যালার্ট আসতেছে, তার মানে জাভাস্ক্রিপ্ট কি ঠিকঠাক সবই আছে। ওকে, আচ্ছা, তাহলে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদের হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। এখন জাভাস্ক্রিপ্টে আমরা কি কি দেখলাম? প্রথমে দেখছি কি ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিস্টেম কি? আপনাকে ফার্স্টে আছে কি একটা var নামের কিওয়ার্ড লিখতে হয়। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমার একটা কি কিওয়ার্ড লাগে, সেটা হচ্ছে কি var, let অথবা কি const। আগে আমরা var দিয়ে দেখি, এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে ভেরিয়েবলের একটা কি নাম। ধরেন এখানে আমি দিচ্ছি কি মাই নেম। আচ্ছা, এখানে দেখেন আমার হচ্ছে যে একটা ওয়ার্ড আছে, এখানে আছে কি মাই নেম হচ্ছে কি পুরোটা মিলে আছে কি একটা নাম। এই জন্য আপনি যদি ভেরিয়েবল লেখার সিস্টেমটা কি এখান থেকে রুলস গুলো আপনাদের একটা যদি দেখি, তাহলে ভেরিয়েবল লেখার ক্ষেত্রে আপনি কি কোনোর মধ্যে স্পেস ইউজ করতে পারবেন না এইভাবে। এটা একটু মনে রাখেন, আপনি ভেরিয়েবলের নামের ভিতরে কি স্পেস ইউজ করতে পারবেন না। স্পেসের পরিবর্তে চাইলে আপনি কি ডলার সাইন অথবা হচ্ছে কি আন্ডার স্কোর, ডলার সাইন অথবা কি আন্ডার স্কোর, এই দুইটা আপনি ইউজ করতে পারবেন। তাহলে ভেরিয়েবলের ফার্স্টের রুলস হচ্ছে কি ভেরিয়েবলের নামের ভিতরে কি আপনি স্পেস ইউজ করতে পারবেন না। আচ্ছা, এখন যদি আসি এরপরে হচ্ছে কি সামনে আপনি কি নাম্বার ইউজ করতে পারবেন। আপনি যদি নাম্বার ইউজ করেন, আপনাকে এরকম একটা কি রেড কালার দেখেন, যখনই আপনি লিখতেছেন সাথে সাথে নিচে একটা কি রেড কালার চলে আসতেছে। এরকম যদি দেখেন তার মানে বুঝতে হবে আপনার এই জাভাস্ক্রিপ্ট কোডটা ভুল আছে। আচ্ছা, এভাবে নাম্বার কি সামনে দিতে পারবেন না, আপনি নাম্বার ইউজ করতে পারবেন কোথায়? শেষে। নাম্বার আপনি কি এভাবে শেষে ইউজ করতে পারবেন, মাঝখানে ইউজ করতে পারবেন, বাট শুরুতে কি আপনি নাম্বার ইউজ করতে পারবেন না। আচ্ছা, আরেকটা দেখছিলাম কি সামনে আপনি চাইলে কি আন্ডার স্কোর অথবা কি ডলার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, না ভেরিয়েবল ডিক্লেয়ারের সামনে আপনি কি আন্ডার স্কোর অথবা হচ্ছে কি ডলার, এভাবে চাইলে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। আচ্ছা, তাহলে এটা একটা আমাদের কি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কি var নেম হচ্ছে কি একটা নাম দিচ্ছি।
এখন এইভাবে যদি লিখি তাহলে এই নাম শব্দটা কি বোঝার মতন, দেখেন তো। মাই নেম মানে দুইটা ওয়ার্ড, বাট কিন্তু বোঝা যাচ্ছে কোনোভাবে না। হয় আপনি এভাবে যদি দুইটা ওয়ার্ডের কোনো ভেরিয়েবলের নাম লেখেন, অবশ্যই এখানে কি হয় এভাবে আন্ডারস্কোর ইউজ করেন, নাহলে আরেকটা সিস্টেম আছে, এটাকে বলা হয় কি, এটা একটা সিস্টেম যে প্রথম ওয়ার্ডের আছে কি ওয়ার্ডটা আছে স্মল লেটার, পরের ওয়ার্ডের যেটা আছে প্রথম অক্ষর সেটা আছে কি ক্যাপিটাল লেটার। এভাবে যদি লেখেন তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা আছে কি একটা ওয়ার্ড, এটা হচ্ছে কি এখান থেকে কি আরেকটা ওয়ার্ড। তো এরকম করে যদি লেখেন, এটা হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা সব থেকে বেশি প্রচলিত। হ্যাঁ, ভেরিয়েবলের নাম বলেন, অন্য ফাংশনের নাম বলেন, প্রত্যেকটা জাভাস্ক্রিপ্টের কোনো একটা নাম লেখার ক্ষেত্রে এরকম আমরা ইউজ করি। সেটা হচ্ছে কি প্রথম যে দুইটা ওয়ার্ডটা আছে এটা স্মল লেটারে লিখি, পরের ওয়ার্ডের যেটা আছে এটা হচ্ছে কি ক্যাপিটাল লেটারে দেয়। এটা সব থেকে, এই দুইটা জিনিস সব থেকে প্রচলিত। একটা হচ্ছে কি এভাবে, আরেকটা হচ্ছে ভার। ধরেন আরেকটা আমরা লিখতেছি মাই অ্যাড্রেস। আচ্ছা, এখানে ধরেন একটা কি অ্যাড্রেস আমরা বলে দিচ্ছি এবিসি বগুড়া। যাই হোক, এটা লিখে দিলাম আর কি একটা। এই যে অ্যাড্রেসটা লিখলাম, এভাবে লিখতে পারেন। আরেকটা সিস্টেম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা ডেভেলপাররা যেভাবে লেখে ভেরিয়েবলের মোটামুটি এই দুইটা রুল সবাই ফলো করে। একটা হচ্ছে এভাবে লেখে, আরেকটা হচ্ছে কি এভাবে। প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে সামনে হচ্ছে কি হয় এভাবে আন্ডারস্কোর দেয়, অথবা হচ্ছে কি এভাবে লেখে। এই দুইটার যে কোনো একটা আপনি কি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটাকে বলে হচ্ছে কি ক্যামেল কেস। কি বললাম? ক্যামেল কেস। ক্যামেল শব্দের অর্থ কি? উট। হ্যাঁ, উটের মাঝখানে দেখবেন কি উসানা, ওই এই কারণে এটাকেও বলা হয় কি ক্যামেল কেস। মানে প্রথম ওয়ার্ডটা হচ্ছে কি ছোট, মাঝখানের একটা ওয়ার্ড আবার শব্দ হচ্ছে কি মানে বড় হাতের হয়, এই কারণে এটাকে বলা হয় ক্যামেল কেস। এভাবে যদি লেখেন এটাকে বলা হয় ক্যামেল কেস, মনে রাখেন শব্দটা। আচ্ছা, এরপরে আসি আমরা আউটপুট। হ্যাঁ, আউটপুট কয়ভাবে দেখতে পারি? চার ভাবে। একটা হচ্ছে কি ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল মানে আমরা কোনো একটা এলিমেন্টের ভিতরে কি আউটপুটটা দেখতে পারি, একটা উপায়। ওটা আমরা একটু পরে দেখবো, কারণ হচ্ছে যে ওটা দেখতে গেলে আমাদেরকে কিভাবে এইচটিএমএল কে সিলেক্ট করতে হয় এটা জাভাস্ক্রিপ্টে, এটা জানতে হবে। হ্যাঁ, তো আমরা যদি একটু দেখি, তারপর আমি দেখাই দিচ্ছি। ধরেন এটা হচ্ছে কি একটা এইচ1 আমি নিচ্ছি। এইচ1 এর ভিতরে কোনো টেক্সট দিলাম না, এখানে একটা আইডি দিচ্ছি। আইডি, আইডির নাম দিচ্ছি এটা ডেমো। এখন আপনি এই যে জাভাস্ক্রিপ্টের আউটপুটটা এই চাইলে কি এলিমেন্টের ভিতরে দেখাতে পারেন, এর জন্য আপনাকে কি এলিমেন্টটা সিলেক্ট করতে হয়। এটাকে বলে, এটা বলে ইনার এইচটিএমএল। এই যে আমার এলিমেন্টটা আছে এটার ভেতরে আমি কি কোনো কিছু দেখাবো, সেক্ষেত্রে আমাকে এই এলিমেন্টটাকে জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করতে হয়। আপনারা হচ্ছে না বুঝলেও সমস্যা নেই, আপাতত দেখে রাখেন। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, এখানে আছে কি আমি আইডির নামটা দিয়ে দিচ্ছি ডেমো ডট ইনার। আচ্ছা, এখান থেকে আছে কি ডট ইনার এইচটিএমএল, এটা লিখে দিলে আমাদের কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডট এইচটিএমএল। এরপরে যে টেক্সটটা আমি দেখাতে চাই ওই ভেরিয়েবলের নামটা কি এখানে বসাই দিচ্ছি কন্ট্রোল বি। তাহলে দেখেন আমার এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা কি বলতেছে, ওকে। দেখেন এটা আছে একটা সিস্টেম। হ্যাঁ, এভাবে যদি আপনি লেখেন এটাও হবে। এইভাবে কি আউটপুট দেখা যায়। এটা আমরা কয়েকদিন পরে দেখবো, কারণ হচ্ছে যখন ডম নিয়ে আমরা চেঞ্জ করব তখন আমরা এগুলো দেখবো। আপাতত এটা আমি কি এভাবে রেখে দিলাম। আচ্ছা, আর কি কি ছিল আউটপুট দেখার জন্য? ডকুমেন্ট ডট রাইট। আপনি চাইলে কি ডকুমেন্ট ডট রাইট দিলে হচ্ছে কি এই যে ডকুমেন্ট, ডকুমেন্ট কোনটা আমার হচ্ছে কি এইচটিএমএল ফাইলটাই হচ্ছে কি বডির ভিতরে যেটা আছে এটাকে বলতে হচ্ছে কি ডকুমেন্ট। এখানে আপনি ডকুমেন্ট ডট রাইট। হ্যাঁ,
ডকুমেন্ট ডট রাইট, এই মেথডের ভিতরে কি আপনি আউটপুট দেখতে পারবেন। তাহলে এখন আপনি যে ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন এই ভেরিয়েবলের নামটা কি এখানে জাস্ট লিখে দেন। আউটপুটে গিয়ে আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ, ওকে। তাহলে দেখেন এই যে ভেরিয়েবলটা কি এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা সিস্টেম বলছিলেন, আরেকটা কি কি আছে, ডকুমেন্ট ডট রাইট, আরেকটা ছিল উইন্ডো ডট অ্যালার্ট। হ্যাঁ, উইন্ডো ডট অ্যালার্ট। এখানে আমি ধরেন কি মাই অ্যাড্রেস যে ভেরিয়েবলটা আছে এটাকে এখানে কি প্রিন্ট করাচ্ছি, কন্ট্রোল ভি। এখানে যদি রিফ্রেশ করি একবার, দেখেন আমাদের কি এই যে অ্যালার্টের ভিতরে কি অ্যাড্রেসটা দেখাচ্ছে। তাহলে এটা একটা হচ্ছে কি সিস্টেম উইন্ডো ডট অ্যালার্ট। এখন এই যে উইন্ডোটা আছে এটা আপনি কি না দিলেও কোনো সমস্যা নাই, বাই ডিফল্ট প্রত্যেকটা এই যে মেথডের সামনেই আছে কি উইন্ডোটা থাকে। আপনি যদি উইন্ডো ডট ছাড়া শুধু লাগেন কি অ্যালার্ট, সেক্ষেত্রেও কি এটা কাজ করবে। আরেকটা আউটপুটের সিস্টেম ছিল কি কনসোল ডট লগ। এই তিনটা চারটা উপায়ে কি আমরা আউটপুট গুলো দেখতে পারি। কনসোল ডট লগ, আচ্ছা কনসোল ডট লগ যদি দেই তাহলে এই আউটপুটটা আমরা কোথায় দেখতে পারবো, কনসোলে। হ্যাঁ, কনসোল ট্যাবে। আচ্ছা, কনসোল ট্যাবে এখানে যে যাই, কনসোল ট্যাবটা কোথায় থাকে, ইনস্পেক্ট করলে আছে কি এলিমেন্টের পাশে। এই যে এলিমেন্টের পাশে দেখেন একটা ট্যাব আছে, সেটা হচ্ছে কি কনসোল। তাহলে আপনি যদি কনসোল ডট লেখেন আউটপুটটা পাবেন কোথায়, কনসোল ট্যাবের ভিতরে। এই যে আমাদের আছে কি আউটপুটটা এখানে দেখতে পাচ্ছি। বেশি এখানে ইউজ করবো হচ্ছে কি কনসোল ডট লগ, এই জিনিসটা আমরা সব থেকে বেশি ইউজ করি। এখানে আরেকটা আমি দিয়েছি মোবাইল। এখন হচ্ছে জাভা স্ক্রিপ্টের ডাটা টাইপ। হ্যাঁ, ডাটা টাইপ এটা একটু আমরা দেখি ভালো করে। এখন এখানে যদি খেয়াল করেন, আমি এই যে একটা কিছু যেটা জায়গায় দেন একটু যদি খেয়াল করি ভেরিয়েবল গুলা, কিছু জায়গায় দেখেন আমি কোটেশন দিয়ে লিখতেছি, আবার কিছু জায়গায় দেখেন কি কোটেশন ছাড়া লিখতেছি। এই যে কিছু জায়গায় কোটেশন ছাড়া লিখতেছি, কোন জায়গায় দেখেন কোটেশন দিয়ে লিখতেছি। তার মানে আমাকে এখন বুঝতে হবে যে আমি কোথায় কোটেশনটা দিচ্ছি, কোথায় কেন দিচ্ছি না। হ্যাঁ? এক জায়গায় আমি কোটেশন দিচ্ছি, আর এক জায়গায় কি ভেরিয়েবলের ক্ষেত্রে কোটেশন দিচ্ছি না, কেন দিচ্ছি না। এটা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে কি ডাটা টাইপ, কোন কোন ডাটা টাইপ কি। ওকে, তাহলে জাভা স্ক্রিপ্টের ডাটা টাইপ হচ্ছে কি দুই ধরনের, একটা হচ্ছে কি প্রিমিটিভ ডাটা টাইপ, আর একটা হচ্ছে কি নন প্রিমিটিভ ডাটা টাইপ। এখানে হচ্ছে ইমেজে যদি আসি, ওকে, এখানে যদি দেখেন জাভা স্ক্রিপ্টের ডাটা টাইপ হচ্ছে কয় ধরনের, দুই ধরনের। কি কি, মেইন হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, আর একটা হচ্ছে কি নন প্রিমিটিভ ডাটা টাইপ। আচ্ছা, প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলো, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, এরপর আছে কি নাল, এরপর আছে আনডিফাইন্ড। এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের ডাটা টাইপ, প্রিমিটিভ ডাটা টাইপ। আরেকটা হচ্ছে কি নন প্রিমিটিভ ডাটা টাইপ, সেগুলো হচ্ছে কি অবজেক্ট, অ্যারে, আর হচ্ছে কি ফাংশন। এগুলো আমরা একটা একটা করে আস্তে আস্তে কি জানবো। তাহলে এখানে ফার্স্টে যদি কেউ আপনাকে কোশ্চেন করে জাভা স্ক্রিপ্টের ডাটা টাইপ কয় ধরনের, দুই ধরনের। কি কি, প্রিমিটিভ ডাটা টাইপ, আরেকটা হচ্ছে কি নন প্রিমিটিভ ডাটা টাইপ। এখন প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলো, এই যে স্ট্রিং, বুলিয়ান, নাম্বার, নাল, আনডিফাইন্ড, এই পাঁচটা হচ্ছে কি প্রিমিটিভ ডাটা টাইপ। আর অ্যারে, অবজেক্ট, আর হচ্ছে কি ফাংশন, এগুলোকে বলা হচ্ছে কি নন প্রিমিটিভ ডাটা টাইপ। আচ্ছা, এখন আছেন স্ট্রিং আবার কোনগুলো। হ্যাঁ, স্ট্রিং কোনগুলো বা নাম্বার কোনগুলো, বুলিয়ান কোনটা, অ্যারে কি, অবজেক্ট কি, আমরা এগুলো একটা একটা করে কি চলেন দেখে আসি। আচ্ছা, স্ট্রিং হচ্ছে কি কোনো একটা টেক্সট যখন আমরা লিখি সেগুলোকে বলা হয় কি ডাটা টাইপ। জাভাস্ক্রিপ্টের ভাষায় এগুলোকে বলা হয় কি স্ট্রিং ডাটা। স্ট্রিং ডাটা।
যখন আমরা কোনো কিছু টেক্সট লিখি বা কোনো কোটেশনের ভিতরে কোনো কিছু লিখি সেগুলোকে বলা হয় কি স্ট্রিং। আমরা এই যে যেমন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলের ভ্যালুগুলো আছে কি টেক্সট, আমি এবার দুই পাশে দেখেন কি কোটেশনের ভিতরে রাখছি। যখনই আপনি কোটেশনের ভিতরে কোনো ভ্যালু রাখবেন সেটাকে বলা হবে কি স্ট্রিং ডাটা টাইপ। একটু সবাই এগুলো নোট করে নিন। আচ্ছা, স্ট্রিং ডাটা টাইপ কোনগুলো? যখন আপনি কোটেশনের ভিতরে কোনো কিছু লিখবেন সেটাকে বলা হচ্ছে কি স্ট্রিং ডাটা টাইপ। আচ্ছা, এখন এই যে একটা নাম্বার, নাম্বারটাকেও যদি আমরা কি এভাবে কোটেশনের ভিতরে রেখে দেই তাহলে এটা একটা নাম্বার, তাহলে এটা ডাটা টাইপ এখন কি হবে বলতে বুঝতে পারবেন কেউ? স্ট্রিং। কেন স্ট্রিং? এটা তো নাম্বার, বাট আমি রেখে দিছি কি কোটেশনের ভিতরে, তাহলে কোটেশনের ভিতরে যা কিছু থাকবে সেটা হচ্ছে কি স্ট্রিং ডাটা টাইপ। এখন এখানে এই জিনিসটা পরিবর্তে দুইটা আমি ডাবল কোটেশন দিছি, এর পরিবর্তে কি সিঙ্গেল কোটেশনও থাকতে পারে। ডাবল কোটেশন থাকুক, সিঙ্গেল কোটেশন থাকুক, যেটার মধ্যেই থাকুক না কেন, এখানে কোটেশন থাকলে এটা হবে কি স্ট্রিং। এখানে সিঙ্গেল কোটেশনও দিলে হবে, ডাবল কোটেশনও দিলে হবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে আছে নাম্বার। নাম্বার কোনগুলো? আমরা যে নাম্বার গুলো লিখি সরাসরি কোটেশন ছাড়া যদি কোনো নাম্বার লিখি এভাবে লিখে দেই সেগুলোকে বলা হচ্ছে কি নাম্বার ডাটা টাইপ। নাম্বার ডাটা টাইপ। তাহলে একটা আছে কি স্ট্রিং এর, যখন আমি কোটেশনের ভিতরে কোনো মান দিচ্ছি বা ভ্যালু দিচ্ছি সেগুলো আছে কি স্ট্রিং। কোটেশন ছাড়া যদি কোনো নাম্বার লিখি সেগুলো হচ্ছে কি নাম্বার ডাটা টাইপ। এরপরে আসি আমরা হচ্ছে কি বুলিয়ান। বুলিয়ান বলতে আমরা কি বুঝি? আচ্ছা, বুলিয়ান ডাটা টাইপ কোনটা? ট্রু আর হচ্ছে ফলস। বুলিয়ানের অ্যান্সার হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে কি ট্রু অথবা কি ফলস। ধরেন আমরা একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম var। আচ্ছা, এখানে যদি এখন বলি আমরা একটা কোশ্চেন করি, ধরেন ইজ কারেক্ট। এরপরে এখানে ধরেন আমরা একটা ভ্যালু এখানে এখন বলে দেন আপনি কি, ধরেন আপনাকে একটা কোশ্চেন করলাম যে কি ইজ কারেক্ট। এখন আপনার অ্যান্সার হবে কি বলেন তো? দুইটা, হয় আপনাকে বলতে হবে কি ট্রু অথবা হচ্ছে কি ফলস, হয় কারেক্ট নাহলে কি ভুল। আচ্ছা, কি আরে বানান বলেন তো, ভুলে গেছি। CORRECT। কারেক্ট। আচ্ছা, বেশি পড়াশোনা করছি তো এগুলো এই মাঝে মাঝে ভুলে যায় আর কি সব। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটা হচ্ছে ট্রু ফলস। এগুলা এইভাবে যদি কোনো কিছু মান থাকে সেগুলো ট্রু ফলস, এগুলোকে বলা হচ্ছে কি বুলিয়ান ডাটা টাইপ। এগুলো বলা হচ্ছে কি বুলিয়ান ডাটা টাইপ। আচ্ছা, এরপরে ধরেন আসি বুলিয়ান গেল, এরপরে আছে কি অ্যারে। আচ্ছা, অ্যারে কোনগুলো? যখন আমরা কোন একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক মানের দরকার হবে। ভেরিয়েবলের মান হচ্ছে কি, এখন যদি আমরা ভেরিয়েবল গুলো দেখতেছি এগুলো মান কয়টা করে আছে? একটা। ভ্যালু আছে কয়টা? একটা। হ্যাঁ, তো অ্যারে হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেখানে আপনি চাইলে কি একসাথে মাল্টিপল ভ্যালু কি স্টোর করতে পারবো আমরা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি অ্যারে। অ্যারে আমরা পরে দেখবো। এরপরে আছে কি অবজেক্ট। অবজেক্ট একটা ডাটা টাইপ। অবজেক্ট থেকে আপনি যদি এখানে আসি দেখেন এক্স অবজেক্ট লেখার সিনট্যাক্স হচ্ছে কি ভেরিয়েবলের নাম ইকুয়াল, এরপরে দেখেন আছে কি সেকেন্ড ব্র্যাকেট, আর অ্যারে লেখার সিনট্যাক্স হচ্ছে কি থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এটা একটা অ্যারে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। এরপরে আছে কি নাল। হ্যাঁ, নাল আমরা কোনো একটা ভেরিয়েবল আমি কি লিখে রাখলাম বাট কোনো মান আমি দিয়ে রাখলাম না। হ্যাঁ, পরবর্তীতে আমি ওই মানটা কি সেট করে দেব। ধরেন আমরা এখানে একটা ডিক্লেয়ার করছি কি পার। আচ্ছা, একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি, ধরেন আছে কি নেম। হ্যাঁ, এখন এই যে একটা নাম, নামটা আমি এখন জানি না বাট পরবর্তীতে আমি কি এই নামের মানটা কি সেভ করে রাখবো। আমি যদি এভাবে লিখে রাখি নাল, তাহলে এটাকে বলা হচ্ছে কি নাল। আপনি চাইলে মানটাকে কি নাল রাখতে পারেন,
পরবর্তীতে চাইলে আছে কি এটার মান সেট করে দিতে পারবেন। এটাকে বলা হচ্ছে কি নাল ডাটা টাইপ। আরেকটা হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড কোনটা? আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছেন বাট কোনো মান সেট করে দেন নাই। var ধরেন এখানে আছে কি এজ, একটা এজ আসবে এখানে, আপনার আছে কি ইউজারের কাছ থেকে একটা এজ নেবেন বাট আপনি এখানে কোনো কিছু জানেন না মানটা, জাস্ট আপনি কি করলেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখেন এজ নামে, এটার কোনো মান আপনি কি বলে দিলেন না, এটাকে বলা হচ্ছে কি আনডিফাইন্ড ভেরিয়েবল। টাইপ হচ্ছে কি এটার আনডিফাইন্ড। একটা আছে কি স্ট্রিং। স্ট্রিং কিভাবে বুঝবো? যখন আমরা কি কোটেশনের ভিতরে কোনো মান থাকবে সেটাকে বলবো কি স্ট্রিং। নাম্বার হচ্ছে কি কোটেশন ছাড়া থাকলে হচ্ছে কি নাম্বার। এরপরে বুলিয়ান ডাটা টাইপ কোনগুলো? ট্রু আর হচ্ছে কি ফলস। ট্রু ফলস হচ্ছে কি বুলিয়ান। এরপরে আছে অ্যারে। অ্যারে কোনগুলো? আমরা অ্যারে কিভাবে বুঝবো? যখন একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক মান থাকবে আর এগুলো কি থার্ড ব্র্যাকেট দিয়ে কি র্যাপ করা থাকবে, সেটা হচ্ছে কি অ্যারে। আর সে অবজেক্ট কোনগুলো? যেগুলো হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি র্যাপ করানো থাকবে আর এগুলা প্রত্যেকটা ভ্যালু থাকবে কি পেয়ার হিসেবে। এগুলো আমরা পরে দেখবো। ফার্স্ট প্রথম আছে কি তারপরে আছে কি ভ্যালু। অবজেক্টের সিনট্যাক্স হচ্ছে এটা। এরপরে আছে কি নাল। নাল ডাটা কি? আপনি একটা ভেরিয়েবলের মান সেট করে লিখে রাখলেন বাট এটা মান এখনই কি কোনো কিছু জানেন না, রেখে দিলেন, যা আসবে পরবর্তীতে আমি কি সেট করে দেবো, আপনি কি ওইভাবে কি নাল রেখে রাখেন। এরপরে আছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড কোনটা? আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছেন, এটা হচ্ছে কি আনডিফাইন্ড, মানে ডিফাইন করছেন বাট কোনো মান সেট করেন। আচ্ছা, এখন এখানে একটা জিনিস আছে, আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বাট এটা ডাটা টাইপ কি আমি জানি না, আমি চেক করতে চাই এই ডাটা টাইপটা কি, আমি কি এটা ডাটা টাইপ কি আমরা জানি না বাট আমি চাচ্ছি কি এই ডাটা টাইপ গুলো আমি কি চেক করব। চেক করার জন্য জাভাস্ক্রিপ্টে একটা মেথড আছে, সেটাকে বলা হয় কি টাইপ অফ মেথড। টাইপ অফ মেথড সবাই না এটা একটু নোট করে নিয়ে। তাহলে ভেরিয়েবলের কোনো একটা ভেরিয়েবলে বা মানের কি টাইপ আছে এটা দেখার জন্য জাভাস্ক্রিপ্টে কোন মেথড ইউজ করা লাগবে, সেটা হচ্ছে কি টাইপ অফ মেথড। টাইপ অফ, এই টাইপ অফ মেথডের ভিতরে আমি যদি কোনো একটা ভেরিয়েবলের নাম বলে দেই কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে হচ্ছে কি এই টাইপ অফ এই ভেরিয়েবলে এই টাইপ অফ মেথড দিয়ে আমি জানতে পারবো এই যে ভেরিয়েবলটা আছে এটার টাইপ হচ্ছে কোন টাইপে আছে, স্ট্রিং, বুলিয়ান না হচ্ছে আমাদের কি অবজেক্ট, কি টাইপ আছে। আমি যদি চেক করতে যাই তাহলে মেথডের নাম কি টাইপ অফ। আচ্ছা, এখন যদি এভাবে লিখি আমরা আউটপুট কোনো কিছু প্রিন্ট না করি তাহলে দেখতে পারবো না। তাহলে আমরা এখানে লিখি কি কনসোল ডট লগ, কনসোল ডট লগ। কনসোল ডট লগ এর ভিতরে আমি কি করলাম টাইপ অফ বলে দিলাম কি নেম, মাই নেম। আমরা একটু দেখি আসলে এটা টাইপটা কি আমি জানি না। তাহলে কোনো একটা ভেরিয়েবলে বা ভেরিয়েবলের মান কি আছে সেটা যদি আমরা দেখতে চাই, কি টাইপের আছে সেটা যদি দেখতে চাই, মেথডের নাম হচ্ছে কি টাইপ অফ। ওকে, এরপরে আছে আমরা যে ভেরিয়েবলের নামটা দেখবো ওটা আমরা এখানে কি বলে দিলাম। আমরা এখন একটু গিয়ে চেক করি আসলে কনসোলে যাব, এখানে এসে কি রিফ্রেশ করি। তাহলে দেখেন ফার্স্টে আমাকে দিচ্ছে কি স্ট্রিং, তার মানে এই যে ভেরিয়েবলটা আমরা দেখলাম এটার টাইপ হচ্ছে কি স্ট্রিং। তারপরেরটা যদি আমরা দেই ধরেন এখানে আছে কি নাম্বার, মোবাইল, কপি করি কন্ট্রোল সি, নামের পরিবর্তে এখানে বলে দিচ্ছি কি, তাহলে এই যে টাইপটা আছে কি টাইপ আমরা জানি না, আমরা চেক করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে কি টাইপ অফ মেথড, জাভাস্ক্রিপ্টের মেথড সেভ করে। এরপরে যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি দেখেন এখন আমাদের দেখাচ্ছে কি নাম্বার। এরপরে ধরেন এটা আছে কি ইজ কারেক্ট, কন্ট্রোল সি, আমি এখানে যদি বলে দেই কি কন্ট্রোল ভি দিলাম, ইজ কারেক্ট। এখন যদি এখানে এসে আমরা একটু রিফ্রেশ করি দেখেন রিফ্রেশ করার লাগলে না, এটা যেহেতু লাইভ সার্ভারে ওপেন করা অটোমেটিক রিফ্রেশ নিয়ে নিচ্ছে। তো এখানে আসতে এখন দেখাচ্ছে কি বুলিয়ান। এরপর আছে নাল, কন্ট্রোল সি দেন, এখানে একটু সেভ করি। এরপরে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি। হ্যাঁ, আমরা এখানে লিখলাম কি নাল, তাই না? এটা ডাটা টাইপ হচ্ছে কি আমরা কি দেখলাম নাল, কিন্তু আপনি যদি জাভাস্ক্রিপ্টে এটা যদি নালকে যদি টাইপ অফ দেখতে চান তাহলে এখানে একটা ভুল দেখাবে আপনাকে, এটা জাভাস্ক্রিপ্টের সমস্যা। তো এখানে একটু নোট করে নিন, কেউ যদি জিজ্ঞেস করে যাতে অ্যান্সার দিতে পারে। এটা জাভাস্ক্রিপ্টের একটা বাগ, ওরা এই জিনিসটা এখনো ঠিক করতে পারেনি।
আপনি যদি নালকে টাইপ অফ এর ভিতরে দেন ওটা দেখাবে কি অবজেক্ট, কিন্তু ডাটা টাইপ হচ্ছে কি এটা নাল, কিন্তু দেখাচ্ছে কি অবজেক্ট। এটা জাভা স্ক্রিপ্টের একটা বাগ, ওরা যখন প্রথম থেকে এটা তৈরি করছে তখন থেকে এটা এরকম ছিল, আর এটা ঠিক করা হয়নি। হ্যাঁ, এখন থেকে এরকমই চলতেছে আর কি। ওরাও এটা স্বীকার করছে পরবর্তীতে যে এটা আমাদের একটা বাগ। তো যাই হোক, যদি কেউ কখনো জিজ্ঞাসা করে নালের ডাটা টাইপ আপনি কি কি বা কি আসে, তখন বলতে হবে কি অবজেক্ট। আচ্ছা, এরপরে হচ্ছে কি এটা আমরা মান সেট করি নাই, এস কে যদি আমরা এখানে দেই কন্ট্রোল ভি সেভ করি, এখানে এসে রিফ্রেশ করেন তাহলে দেখাচ্ছে কি আনডিফাইন্ড। তাহলে ডাটা টাইপ হচ্ছে কি কয় কয় প্রকার পেলাম জাভা স্ক্রিপ্টে? দুই প্রকার। কি কি? প্রিমিটিভ ডাটা টাইপ, আরেকটা হচ্ছে কি নন প্রিমিটিভ ডাটা টাইপ। আচ্ছা, প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলো? স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল হচ্ছে আনডিফাইন্ড, এই পাঁচটা হচ্ছে কি প্রিমিটিভ ডাটা টাইপ। আর নন প্রিমিটিভ কোনগুলো? অবজেক্ট, অ্যারে আর হচ্ছে কি ফাংশন। এগুলো বলা হচ্ছে কি নন প্রিমিটিভ ডাটা টাইপ। আচ্ছা, এখানে মনে রাখা আরো সুবিধা হচ্ছে যেগুলোর ভ্যালু ছোট ভ্যালু সেগুলো হচ্ছে কি প্রিমিটিভ ডাটা টাইপ, যেগুলো হচ্ছে কি বড় হয় সেগুলোকে বলা হয় কি নন প্রিমিটিভ। যেমন এখানে যদি আমরা দেখি, একটু এখানে খেয়াল করেন, তাহলে আমাদের এই যে অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট হচ্ছে কি অনেক বড় হতে পারে, এই যে অ্যারে, এরপরে অবজেক্ট অনেক বড় হতে পারে, এই ধরনের বড় যে এগুলো আছে। এরপর ফাংশন একটা ডিক্লেয়ার করলে কি ফাংশন অনেক বড় হয়। তো এই জন্য এগুলোকে বলা হয় কি নন প্রিমিটিভ ডাটা টাইপ। আচ্ছা, আর প্রত্যেকটা ডাটা টাইপ চেক করার জন্য মেথড কি টাইপ। তো ডাটা টাইপ নিয়ে তো আমাদের আর কোনো কোশ্চেন আছে নাই? হ্যাঁ, তাহলে ডাটা জাভা স্ক্রিপ্টের ডাটা টাইপ গুলো কি কি আছে? স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল আর হচ্ছে কি আনডিফাইন্ড। আচ্ছা, আচ্ছা এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে যে জাভা স্ক্রিপ্টের যে অপারেটর গুলো আছে, হ্যাঁ টাইপ অফ অপারেটর, অপারেটর কি কি আছে এগুলো আমরা দেখি। আচ্ছা, আমরা যেমন একটা এগুলো হচ্ছে যে ম্যাথের সাথে রিলেটেড, হ্যাঁ যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এরপরে হচ্ছে যে কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, হ্যাঁ এরপরে হচ্ছে যে কিছু লজিক্যাল অপারেটর আছে। তো এই ধরনের অনেকগুলা কি জাভা স্ক্রিপ্টে অপারেটর আছে। ধরেন, তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের এরিথমেটিক অপারেটর কি, এগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা একটু দেখবো, চলেন। আচ্ছা, জাভা স্ক্রিপ্টে এরিথমেটিক অপারেটর গুলো আমাদের এগুলা সবচেয়ে রেগুলার কাজের জন্য আমরা সবসময় এগুলো ইউজ করি। হ্যাঁ, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে অপারেটর গুলো আছে এগুলোকে বলা হয় কি এরিথমেটিক অপারেটর। যোগ, বিয়োগ বা এখানে বলতেছে কি এডিশন, এবার কি সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এরপরে আছে কি ডিভিশন, এই যে জিনিসগুলো আছে। এরপরে আছে মডুলাস, এগুলোকে বলা হচ্ছে কি জাভা স্ক্রিপ্টে এরিথমেটিক অপারেটর। আচ্ছা, এরিথমেটিক অপারেটর গুলো কি কি আমরা একটু দেখি। প্রথমে আছে কি এডিশন যোগ, এরপরে আছে কি বিয়োগ, এরপরে আছে কি মাল্টিপ্লিকেশন অর্থাৎ কি গুণ, এরপরে আছে কি এটাকে বলা হচ্ছে এক্সপোনেনশন। এগুলা এগুলা হচ্ছে যে যখন মানে পাওয়ার, হ্যাঁ এটা আমরা পরে বুঝতেছি। এরপরে আছে কি ডিভিশন, ডিভিশন আসতেছে কি ভাগ, আমরা যেটাকে বলি সেটা হচ্ছে কি ডিভিশন। আর ডিভিশন লেখার এগুলা সিম্বল গুলা দিয়ে যে আমরা একটু খেয়াল করি, যোগের জন্য যোগ চিহ্ন, বিয়োগের জন্য কি বিয়োগ চিহ্ন। এরপরে আসেন গুণের ক্ষেত্রে হচ্ছে কি আপনার গুণ বলতে আমরা এখানে যেটা বুঝি, এখানে সাইন হচ্ছে কি স্টার সাইন। প্রোগ্রামিং এর ভাষায় গুণের সিম্বল হচ্ছে কি স্টার। আচ্ছা, এরপরে ডিভিশন, ভাগের সিম্বল হচ্ছে কি স্ল্যাশ, ভাগের জন্য আছে কি স্ল্যাশ। এরপরে আছে মডুলাস, মডুলাস আমরা কি রিমাইন্ডার বা হচ্ছে কি ভাগশেষ। হ্যাঁ, ভাগশেষ বোঝানোর যেটা বলি সেটা হচ্ছে কি পার্সেন্ট সাইন। এটাকে বলা হচ্ছে কি মডুলাস বা ভাগশেষ। আমরা যেটা বুঝি ভাগ করার পরে যে ভাগশেষটা থাকে সেটাকে বলা হচ্ছে কি কি দিয়ে প্রকাশ করা আছে? পার্সেন্ট সাইন দিয়ে। এরপর আছে ইনক্রিমেন্ট, এরপর আছে কি ডিক্রিমেন্ট। এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের কি এরিথমেটিক অপারেটর।
আচ্ছা, এগুলো আমরা অলরেডি সবাই জানি, কারণ এগুলা আমরা 1 2 3 4 এগুলা আমরা সবগুলাই এগুলা করে আসছি। যোগ বিয়োগ গুণ বা কি হয় শেখার মতন কিছু আছে আমাদের? না, শুধু এখানে দেখবো আমরা কি কিভাবে লিখতে হয়। তো আমরা যদি আসি এখানে ধরেন, এখন যদি বলি এরিথমেটিক অপারেটর, প্রথমে একটা যদি আসি, দেখেন এটা আছে কি এডিশন। এডিশন মানে কি যোগ, মানে দুইটা সংখ্যাকে কি আপনি যোগ করবেন। তাহলে যোগ করার ক্ষেত্রে ধরেন আমরা এখানে লিখলাম কি console.log। এখন আপনি দুইটা সংখ্যাকে কি যোগ করতে যাচ্ছেন, ধরেন আমরা কি 20, এরপরে আছে কি যোগ 30। আপনি দুইটা সংখ্যাকে যোগ করে দেখতে যাচ্ছেন, সেভ করেন। এরপরে এটা হচ্ছে কি এডিশন অপারেটর বা এডিশন বলেন, এরিথমেটিক অপারেটর। আচ্ছা, যোগ যোগ। এরপরে যদি বিয়োগের কথা বলি, console.log, দুইটা সংখ্যাকে বিয়োগ করতে বললে কি, আচ্ছা এবারে দিলাম এখানে কি 80 মাইনাস, এরপরে আছে কি 30। আচ্ছা, সেভ করি। আমরা আউটপুটে গিয়ে যদি দেখি, রিফ্রেশ, তাহলে দেখেন দুইটা আছে কি যোগ করলে দুইটা সংখ্যা, প্রথম যেটা আমরা করছি কি যোগ, দুইটা সংখ্যা যোগ কত হচ্ছে 20 আর 30 কত 50, এটা দেখাচ্ছে। আর মাইনাস করলে হচ্ছে কি 80 থেকে 30 মাইনাস করলে কি 50। তাহলে এটা হচ্ছে কি যোগ আর হচ্ছে কি বিয়োগ। আচ্ছা, এখন এই দুইটা সংখ্যা আপনি সরাসরি এভাবে লিখেও দিতে পারেন, অথবা কি চাইলে এভাবে কি ভেরিয়েবলও আমরা ডিক্লেয়ার করে রাখতে পারি। যেমন এখানে যদি বলি নাম্বার 1, আগে আমাকে লিখতে হবে কি var অথবা কি লেট বা কনস্ট। তো আমরা সবসময় লেট অথবা কি এখন থেকে আর var ইউজ করবো না, কারণ var এর একটা প্রবলেম আমরা বুঝতে পারছিলাম কি রিডিক্লেয়ার করা যায়। তাহলে কি অনেক সময় উপরে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি, ওটাকে ওই নামে কি আরেকটা যদি আমি ভেরিয়েবল নেই, তাহলে হবে কি উপরের মানটা কি চেঞ্জ হয়ে যাবে না। তো এই ধরনের প্রবলেমের কারণে আমরা এখন আর var ইউজ হয় না, কোথাও ইউজ করা হয় না, এখন শুধু ইউজ করা হয় কি লেট অথবা কি কনস্ট। এটা সুবিধা হচ্ছে কি আমি চাইলে কি ওটা আমি যদি একবার উপরে মনে করেন অনেকগুলো আমার কোড আছে, একটা ওয়েবসাইট করতে গেলে অনেকগুলো কোড লিখতে হয়। কারণ আমি উপরে একটা ভেরিয়েবল লিখতে গেছি, আমি এটা ভুলে গেছি। পরবর্তীতে যদি ওই ভেরিয়েবলটা লিখতে যাই, তাহলে লেট দিয়ে লিখলে আমার কি বলে দিবে যে না এটা কি এর আগে লেখানো আছে। তো এই কারণে আমরা হচ্ছে যে কি লেট ইউজ করি। আরো কিছু সুবিধা আছে, এগুলো পরবর্তীতে আমরা জানবো। তো লেট, আচ্ছা লেট নিলাম নাম্বার 1। আচ্ছা, প্রথমে আছে নাম্বার 1 ইকুয়াল হচ্ছে কি 30। এরপর আছে কি নাম্বার 2, আমরা একটা নিলাম। ওকে, দেখেন কোথায় ছিলাম আমরা, ভেরিয়েবল না এই যে। আচ্ছা, এখানে তো এবারে আমরা যোগ করলাম কি দুইটা নাম্বার, কি কনসোলের মধ্যে দিলাম দুইটা নাম্বার, এরপর আছে কি এই যে যোগ চিহ্নটা দিলাম, এটা এরপর দুইটা নাম্বার কি যোগ হয়ে গেছে, তাই না? এখন এটা চাইলে আপনি সরাসরি কি নাম্বার দিয়ে এভাবে করতে পারেন, অথবা চাইলে কি দুইটা ভেরিয়েবলকেও আপনি কি এভাবে যোগ করতে পারবেন। ধরেন আমরা যদি এখানে আসি, দুইটা এখানে ভেরিয়েবল নিছি, একটা হচ্ছে কি 30 আর একটা নিলাম আমরা কি, আচ্ছা ধরেন যে 20, তো বা 60 নিলাম। তাহলে এখানে একটা নাম, একটা ভেরিয়েবল, নাম 1 একটা ভেরিয়েবল, নাম 2 একটা কি ভেরিয়েবল। আপনি শুধু এইভাবে নাম্বার না, চাইলে আপনি কি দুইটা ভেরিয়েবলকেও কি যোগ করতে পারবেন। ধরেন তাহলে নাম্বার 1, তাহলে এখানে যদি আমরা আরেকটা লিখি, ধরেন console.log। আচ্ছা, আরেকটা এটা সিস্টেম আছে আপনাদের এখানে, এক্সটেনশনের আছে কিনা। আচ্ছা, এই যে কনসোল ডট লিখি না আমরা, এটা একটা শর্ট ফর্ম আছে সিএলজি। দেখেন তো কাজ করে কিনা, যদি কাজ করে তাহলে ভালোই। সিএলজি লিখলেই হচ্ছে কি আপনার কনসোল ডট লগটা চলে আসে এভাবে। আচ্ছা, এরপরে যদি আমরা দুইটা ভেরিয়েবলকে যোগ করতে যাই, তাহলে হচ্ছে কি নাম্বার 1 যোগ হচ্ছে কি নাম্বার 2। আচ্ছা, তাহলে নাম্বারকে চাইলেও কি সরাসরি এভাবে আপনি যোগ করতে পারবেন, এবং হচ্ছে কি চাইলে দুইটা ভেরিয়েবলকেও আপনি কি এভাবে যোগ করতে পারবেন। আমরা যদি একটু সেভ করে আউটপুটটা দেখি। আচ্ছা, আসুন।
রিফ্রেশ করি, তাহলে দেখেন ফার্স্টে হচ্ছে কি 50 দেখাচ্ছে, পরের বার হচ্ছে কি প্রথম এটা হচ্ছে কি 50, পরেরটাও 50, এরপরে আছে দুইটা নাম্বার, নাম্বার 1 কত 30। তার মানে এখানে নাম্বার 1 লেখা মানে কি এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এসে কি এখানে বসে যাবে। এটা কাজ করতেছে কিভাবে আমরা একটু বুঝি। কাজ করার সিস্টেম হচ্ছে কি, আমি যখন নাম্বার 1 এখানে লিখতেছি, আমি ভেরিয়েবলের এই নাম্বার 1 ভেরিয়েবলের মধ্যে কি রাখছিলাম 30, তার মানে এটা হয়ে যাচ্ছে তখন কত 30। এরপরে এখানে আছে কি নাম্বার 2, নাম্বার 2 এর ভিতরে কত আছে 60, তাহলে এখানে যখন নাম্বার 2 আমি লিখছি তার মানে যখন যোগ হচ্ছে তার মানে কি আছে এই 2 এর পরিবর্তে এখানে বসে যাচ্ছে কত 60। এই দুইটা মিলে যেটা আউট যোগ হচ্ছে সেটাই আমরা কি এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি। কি বুঝতে পারছি? খুব কঠিন কিছুই না, সহজ কিছুই না, বুঝতে পারলেই সহজ, আর কোনো কিছুই না। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ এটা তো করছি, একটা দেখাইলাম, বাকিগুলোও কি সেম। আমরা একটু ফাস্ট যাব। আচ্ছা এখানে আমরা কি করছি দেখেন, এই লাইনটা বোঝার আগে এই লাইনটা আপনি একটু বলুন। ফার্স্টে আমরা কি করছিলাম দেখেন, কনসোল ডট লগ করছি, কি করছি দুইটা সংখ্যাকে কি বিয়োগ করছি, তাই না, যোগ করছি, অথবা কি উপরে যদি এটা দেখি এটাতে যোগ করছি, এটাতে কি করছি বিয়োগ করছি। আচ্ছা আপনি যদি সরাসরি এভাবে দুইটা নাম্বার দিয়ে লিখে দেন সেটাও কি বিয়োগ হয়ে আপনাকে কি বিয়োগ ফলটা আউটপুট দেখাচ্ছে। ঠিক সেম ভাবে আপনি যদি এখানে নাম্বার না লিখে কোনো একটা ভেরিয়েবল কে বসাই দেন সেটাও কি হবে। যেমন এই ভেরিয়েবল আমরা দুইটা লিখে রাখছি, নাম্বার 1 কত 30, তার মানে এখানে যদি আমি নাম্বার 1 লিখি, এই তার মানে কি নাম্বার 1 মানে কি আমার এখানে ভ্যালু কত 30 এখানে আসতেছে। এরপরে নাম্বার 2 মানে কি 60, তাই না, তাহলে এখানে নাম্বার 2 যখন আমি লিখছি এই নাম্বার 2 মান কত 60, তখন এখানে বসে যাচ্ছে কি 60। তাহলে এটাই হচ্ছে কি দুইটা মিলে যোগফল যা আসতেছে আমরা সেটাই কি আউটপুটে দেখতে পাচ্ছি। তাহলে 30 আর 60 যোগ করলে কত হচ্ছে 90, এটাই আমরা দেখেন কি এখানে আউটপুটে পাচ্ছি। আচ্ছা বিয়োগের ক্ষেত্রেও সেম, আপনি চাইলে কি এভাবে দুইটা নাম্বারকেও কি বিয়োগ করতে পারেন। আপনাকে এমন একটা টাস্ক দেওয়া হলো যে ইউজার এখানে একটা ফর্ম আছে, ফর্মের ভিতরে ইনপুট ফিল্ড আছে, ইনপুট ফিল্ডের মধ্যে আপনাকে বলা হলো যে আপনার যে এসএসসির যে সাবজেক্ট গুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের কি মার্ক গুলো আপনি দেন, যখন আপনি ফর্মটা সাবমিট করবেন সাথে সাথে কি আপনাকে রেজাল্টটা ক্যালকুলেট করে কি দিয়ে দিবে। এই ধরনের একটা যদি টাস্ক আমি আপনাকে করতে দেই, তখন আপনি যদি ইউজারের কাছ থেকে যে নাম্বার গুলো নিচ্ছেন ওই নাম্বার গুলো যদি আপনি যোগ করতে না পারেন বা ভাগ করতে না পারেন, তাহলে ওই রেজাল্টটা আপনি কিভাবে বের করবেন? কোন উপায় আছে? তো এগুলো অনেক কাজে লাগবে, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবেন। আগে এগুলো আমরা একটা একটা করে জেনে যাই, পরবর্তীতে দেখবেন লাইভ প্র্যাকটিক্যাল যখন করব তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রেও সেম। এরপরে আসেন কি গুণ আর ভাগ। তো এখানে যদি আসি দুইটা সংখ্যাকে আমরা যদি গুণন করতে যাই, তাহলে গুণ করতে গেলে আপনাদের কনসোল কনসোল ডট লগ, ধরেন আমি কি 10 এর সাথে কি 10 গুণ করব, তাহলে এখানে হবে কি গুণন সাইন মানে কি স্টার সাইন। হ্যাঁ আপনি যখন কোড করতেছেন, কোড মানে গুণ মানে হচ্ছে কি স্টার সাইন, এরপরে আপনি বলে দেন কি 10। আমরা যদি একটু সেভ করি তাহলে এটা একটু আউটপুটে গিয়ে কি দেখেন 10 এর 10 গুণ করলে কত হচ্ছে 100, তাহলে ওই 100 আমরা কি রেজাল্টটা পাচ্ছি। আচ্ছা সেম ভাবে যদি বলি আপনাকে ভাগ করতে, তাহলে কি হবে এখানে আছে কি 10 এর এই যে স্টারের পরিবর্তে হবে কি স্ল্যাশ, স্টারের পরিবর্তে হবে স্ল্যাশ, ভাগের সাইন হচ্ছে কি স্ল্যাশ। আমরা যদি আউটপুটে যাই তাহলে ভাগ করে 10 এর সাথে 10 ভাগ করলে আউটপুট কত পাচ্ছি 1। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে বলতেছে কি এরিথমেটিক অপারেটর। এখন আপনাকে কোশ্চেন হতে পারে যে এরিথমেটিক অপারেটর কোনগুলো? যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস এগুলো হচ্ছে কি এরিথমেটিক অপারেটর। আচ্ছা এখন আরেকটা আছে সেটা বলতেছে কি এই যে হ্যাঁ মডুলাস। মডুলাসটা কি কাজ করে? ভাগশেষ, আপনার ভাগশেষ কত আছে সেটা দেখার জন্য এটা হচ্ছে কি মডুলাস।
আচ্ছা ধরেন আপনাকে একটা সংখ্যা দিলাম আমি কি 15 সাথে কি 3 আপনি যদি 4 দিয়ে ভাগ করেন, হ্যাঁ 15 কে আপনি 4 দিয়ে ভাগ করতে পারবেন? একবারে ভাগ করলে কত হবে বলেন তো? হ্যাঁ 3.0। ওকে, ধরেন আমার এখানে একটা সংখ্যা আছে 15, আমি 15 কে ভাগ করব কত দিয়ে? আচ্ছা ভাগ হচ্ছে 4। আচ্ছা 15 কে যদি আমি ভাগ করি তাহলে এখানে আসতেছে কি এটা কি পুরোপুরি ভাগ হচ্ছে না, আমাকে একটা কি লাস্টে আমাকে একটা ভাগশেষ থাকতেছে। এখন এই যে ভাগশেষটা যদি আপনি দেখতে চান কোন একটা ভাগফলের মানে একটা ভাগ করছেন এটার ভাগশেষটা কত আছে এটা দেখার জন্য আছে কি পার্সেন্টেজ সাইন। তাহলে এখানে আপনাকে কি দেখাবে এই দুইটা সংখ্যাকে এটাকে কি ভাগ করার পরে ভাগশেষ কত আছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে ইউজ করতে হবে কি মডুলাস। মডুলাস সাইন কোনটা? পার্সেন্টেজ যেটাকে বলি এটা হচ্ছে কি মডুলাস বলা হয়। মনে রাখবে মডুলাসের কাজ কি ভাগশেষটা দেখার জন্য, হ্যাঁ ভাগশেষ দেখার জন্য। ওকে, আমরা যদি এখন সেভ করি তাহলে 15 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি কত কত থাকতেছে ভাগশেষ? 3 4 কত হচ্ছে 12, তার মানে ভাগশেষ থাকতেছে কত 3। আমাদের এখন আউটপুটে এসে একটু দেখি। আউটপুটে গিয়ে একবার রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে কত দেখাচ্ছে 3। তার মানে এটা মডুলাস কি করতেছে যোগ আছে কি যোগ করতেছে, বিয়োগ বিয়োগ করতেছে, গুণ আছে কি গুণ করে, এগুলা জানি। শুধু এটা আপনাদের একটু মানে নতুন লাগতে পারে, এটাকে বলা হচ্ছে কি মডুলাস। মডুলাস কাজ কি ভাগশেষটাকে কি দেখানো। এখন একটু বুঝি, ধরেন আপনাকে একটা সংখ্যা দেওয়া হলো, এটা জোড় না বিজোড় সংখ্যা আপনি বের করেন, কিভাবে বের করবেন? সংখ্যা জোড় না বিজোড় এটা বের করার সূত্র হচ্ছে আমি যখন 2 দিয়ে ভাগ করব ভাগশেষ যদি 0 হয়, যদি ভাগশেষ কি 0 হয় তাহলে সংখ্যাটা হচ্ছে কি জোড়, যদি ভাগশেষ কি 1 হয় সেটা হচ্ছে কি বিজোড়। সহজ। আপনি কোন একটা সংখ্যা জোড় না বিজোড় বের করবেন কিভাবে? 2 দিয়ে কি ভাগ করেন, ভাগশেষ যদি 0 হয় তাহলে হচ্ছে কি জোড়, ভাগশেষ 1 হলে হচ্ছে কি বিজোড়। এখন ওই যে আগের কোশ্চেন যে এগুলো কখন কাজে লাগবে, হ্যাঁ তো আপনাকে যদি এমন একটা টাস্ক দেই যে একটা সংখ্যা দিলাম যে এই সংখ্যাটা জোড় না বিয়োগ আপনি কি আমাকে বলে দেন, তাহলে আপনি কিভাবে বের করবেন যে ওই সংখ্যাটা জোড় না বিয়োগ? তখন আপনাকে লাগবে কি এই মডুলাস। হ্যাঁ তখন মডুলাস আমি এখানে দেব, যদি এখান দিয়ে ভাগ করব কি 15 কে ভাগ করব 2 দিয়ে, যদি ভাগশেষ কত হয়, যদি ভাগশেষ কত হয় 1 হয় তাহলে এটা হচ্ছে কি বেজোড়, আর 0 হলে কি জোড়। তখন আমরা এগুলো চেক করব যে ভাগশেষটা আমরা কত পাচ্ছি, এগুলো পরবর্তীতে কিভাবে চেক করতে হয় এগুলো আমরা দেখব। আচ্ছা অ্যারিথমেটিক অপারেটর আমরা বুঝলাম কি যোগ বিয়োগ গুণ ভাগ, এরপরে আছে কি মডুলাস, আরেকটা আছে কি ইনক্রিমেন্ট, আরেকটা আছে কি ডিক্রিমেন্ট। এটা আমরা পরে বলবো, এটা থাক আপাতত স্কিপ করে যাচ্ছে। এরপরে আছে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা আমরা যদি এখানে একটু আসি, আমরা একটু আগে বোঝে না আমি এখানে আমি দেখছি কি নাম্বার 1 এটা আছে কি ইকুয়াল সাইন, এরপরে দিছি কি 30, তাই না? তাহলে এখানে আমরা কি করতেছি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেখানে মান হচ্ছে কত 30, আর ভেরিয়েবলের নাম হচ্ছে কি নাম্বার 1। তাহলে এখন এই যে সাইনটা আমরা ইউজ করতেছি এটা আমরা জানি কি সমান সমান সাইন, তাই না, বা ইকুয়াল সাইন। তো ইকুয়াল সাইন এখানে জানি, এই যে ইকুয়াল সাইনটা এখানে কি ইকুয়াল হিসেবে কাজ করতেছে একটু বোঝেন ভালো করে। আমি যে এখানে ইকুয়াল সাইনটা ইউজ করছি এখানে কি এটা ইকুয়াল বোঝানোর জন্য ইউজ করতেছি আমরা? না, এটা ইউজ হচ্ছে যে কিভাবে অ্যাসাইন হচ্ছে। অ্যাসাইন মানে কি আমি এই নাম্বারের মধ্যে এই ভ্যালুটাকে কি রেখে দিচ্ছি, এই কারণে এগুলোকে বলা হয় কি অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি একটার মধ্যে আরেকটাকে কি রেখে দিচ্ছি, এগুলোকে এই কারণে বলা হয় কি অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা তাহলে এখানে যদি আসি অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো? ইকুয়াল, এরপর আছে কি ইকুয়াল সবগুলোতেই আছে দেখেন। ইকুয়াল কে কি বলা হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এর সামনে পিছনে এটা মানে মিনিং হচ্ছে এটা, ধরেন আমার কাছে দুইটা ভেরিয়েবল আছে, আমি এইভাবে লিখলাম এক্স একটা ভেরিয়েবল, ওয়াই হচ্ছে কি একটা ভেরিয়েবল।
তো এভাবে শর্টকাট আমরা লিখতে পারি না, এই যে এক্স প্লাস হচ্ছে কি ওয়াই, হ্যাঁ, এভাবে দুইটাই করলে হবে কি যোগ হবে, তাই না? যোগ হয়ে কি হবে, এক্স এর মধ্যে আরেকটা ভেরিয়েবলের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে কি এক্স। এটার একটা, এই যে এত বড় দুইবারে লেখছে, এটাকে শর্ট ফর্মে লেখা যায় এভাবে, এক্স প্লাস হচ্ছে কি ইকুয়াল দিয়ে আছে ওয়াই। তাহলে কি হবে, এক্স প্লাস ইকুয়াল যোগ হয়ে কোনটার মধ্যে যাবে, আবার এক্স নামের ভেরিয়েবলের মধ্যে কি মানটা সেট হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি আসি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর, তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর কি ইকুয়াল হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো আমি এমন চাচ্ছি যে এই যে দুইটা সংখ্যা আমার আছে ভেরিয়েবল, দুইটা সংখ্যাকে যোগ করে আবার কি নাম্বার ওয়ান নামের একটা ভেরিয়েবলের মধ্যে আমি কি রেখে দেব। তাহলে এটা আপনি যদি এভাবে করতে যাই, তাহলে হচ্ছে কি নাম্বার ওয়ান আমাকে লিখতে হবে কিভাবে, ইকুয়াল নাম্বার ওয়ান প্লাস হচ্ছে কি নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু। তাহলে এখানে কি হচ্ছে একটু খেয়াল করেন তো, নাম্বার ওয়ান নাম্বার টু কি যোগ হচ্ছে, তাহলে যোগ হয় এটার অ্যান্সার কত আসতেছে 90। তাহলে এটার যোগফল হচ্ছে কি আমরা পাচ্ছি কত 90, তার মানে এখানে এসে বসতেছে কত 90। তাহলে এই যে 90টা আবার কোন ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হচ্ছে, এটা ইকুয়াল সাইন দিয়ে নাম্বার ওয়ান এর মধ্যে। এই যে জিনিসটা আমরা করলাম, এটাকে একটা শর্ট ফর্মে লেখা যায়। শর্ট ফর্মটা কি রকম, আমি যদি এভাবে লিখি নাম্বার ওয়ান, এরপরে দিলাম কি, আমি এটা কি করতেছি প্লাস করতেছি না মাইনাস করতেছি প্লাস, তাহলে এখানে আমি দিলাম কি প্লাস, এরপরে হচ্ছে কি ইকুয়াল। তাহলে এটা হচ্ছে প্লাস ইকুয়াল হবে কার সাথে, নাম্বার টু। তাহলে এই জিনিসটাই হচ্ছে কি এটা শর্ট ফর্ম, আর কিছুই না। তাহলে আমরা হচ্ছে কি এভাবেও লিখতে পারি, চাইলে হচ্ছে কি এভাবে শর্ট ফর্মও লিখতে পারি। এগুলো এগুলাই ওরা বোঝাচ্ছে এখানে। তবে মেন ইয়ে হচ্ছে কি ইকুয়ালটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এগুলো হচ্ছে কি প্লাস ইকুয়াল, এরপরে আছে কি মাইনাস ইকুয়াল, এরপরে আছে কি আচ্ছা, এগুলো আরো কারো বুঝতে সমস্যা আছে? এই জিনিসটা বুঝতে পারছি আমরা। এখানে জাস্ট একটাই জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে ইকুয়াল সাইনটাকে আমরা এখানে কি বলতেছি, অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, এগুলো যদি আমাদের এই শর্ট হ্যান্ডটা যদি আমাদের কাছে প্রবলেম মনে হয়, আমরা কি এভাবে লিখতে পারি, এটা আমরা সমস্যা না, আপনি যেভাবে খুশি লিখতে পারেন। তো এটা একটা শর্ট হ্যান্ড প্রপার্টি, এভাবে লেখা যায়। তাহলে এখানে অপারেটর কোনটা আমাদের, ইকুয়াল, ইকুয়ালটাকে আমরা কি বলতেছি অ্যাসাইনমেন্ট অপারেটর। পরে আসেন, এরপরে আসেন কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর, কম্পারিজন আমরা বলতে কি বুঝতেছি বলেন তো, তুলনা, হ্যাঁ, একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা, বা একটা ভেরিয়েবলের সাথে আমি যখন আরেকটা ভেরিয়েবল, বা আপনার সাথে কি ধরেন আরেকজনের কি, যখন আমি কোনো একটা তুলনা করব, তখন সেইটাকে বলতে হচ্ছে কি কম্পারিজন, তাই না? এখন কম্পারিজন, এখানে জাভাস্ক্রিপ্টের ভাষায় কিছু অপারেটর আছে যেগুলোর মধ্যে আমরা কি একটার সাথে আরেকটা তুলনা করি। এগুলোকে কি 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 বলতেছে, কম্পারিজন অপারেটর। একটার সাথে আরেকটা যখন আমরা তুলনা করতে যাব, সেই অপারেটর যে সাইন গুলো আমরা ইউজ করি, যে চিহ্নগুলো ইউজ করি, সেগুলোকে বলা হয় কি কম্পারিজন অপারেটর। এখন কম্পারিজন অপারেটর বলতে কি বোঝায়, ধরেন এখানে একটা ভেরিয়েবল আছে, ভার হচ্ছে কত 15, আর একটা আছে কত 25। এখন আমি যদি বলি কম্পারিজন অপারেটর ইউজ করতে, যে এই যে 15 আর 25 দুইটা কি সমান, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে আপনি কিভাবে লিখবেন? আচ্ছা, 15 আর হচ্ছে 25, এই দুইটা কি সমান অথবা হচ্ছে কি ছোট না বড়, এভাবে যদি কোশ্চেন করি, তাহলে এগুলার অ্যান্সার একটা আসবে। এটা একটা জিনিস মাথায় রাখেন, কম্পারিজন অপারেটরের অ্যান্সার সব সময় আসবে কি ট্রু অথবা কি ফলস। তাহলে কম্পারিজন অপারেটর যখন আপনি ইউজ করবেন, এর অ্যান্সার হবে কি বুলিয়ান টাইপ, বুলিয়ান টাইপ, ট্রু অথবা কি ফলস। কম্পারিজন অপারেটরের উত্তর সব সময়, কম্পারিজন কোশ্চেন যখন করেন, অ্যান্সার কি আসবে ট্রু অথবা ফলস, এগুলোকে আমরা বলি কি বুলিয়ান টাইপ। ওকে, তাহলে কম্পারিজন অপারেটরের অ্যান্সার আসবে কি ট্রু আর ফলস। এখন যদি বলি যে এই দুইটা সংখ্যার মধ্যে 15 কি 25 থেকে বড় বা ছোট, আপনাকে যদি আমি তুলনা করতে বলি, তাহলে কিভাবে করবেন, কিছু আমাকে কি সাইন ইউজ করতে হবে। এখন আসি কম্পারিজন অপারেটরের সাইন গুলো কি কি, কম্পারিজন অপারেটর কোনগুলো। প্রথমে আসতেছে কি ইকুয়াল,
আমি যদি দুইটা দুইটা মানকে আমি চেক করতে চাই যে এই যে দুইটা ভেরিয়েবল আছে দুইটা সমান কিনা, তাহলে চেক করার জন্য আমাকে কি করতে হবে? ইকুয়াল সাইন ইউজ করতে হবে যে এটা থেকে এটা কি সমান কিনা। তাহলে এখানে সমান বলতে বোঝাচ্ছে ডাবল ইকুয়াল। ইকুয়াল এটাকে ডাবল ইকুয়াল কে বলতেছে এখানে কি ইকুয়াল, আর সিঙ্গেল ইকুয়াল কে কি বলতেছে? অ্যাসাইনমেন্ট অপারেটর। মনে থাকবে এটা। আমরা স্বাভাবিকভাবে কি বুঝি? একটা ইকুয়াল মানে কি এই যে সাইনটা বুঝি না, তাই না? কিন্তু প্রোগ্রামিং এর ভাষা আপনি যখন ইকুয়াল বোঝাবেন তখন আপনাকে লিখতে হবে কি দুইটা ইকুয়াল। এভাবে কথা বুঝতে পারছেন? প্রোগ্রামিং এর ভাষায় যদি আপনি ইকুয়াল লিখতে চান তখন আপনাকে লিখতে হবে কি দুইটা ইকুয়াল। কারণ একটা ইকুয়াল মানে কি প্রোগ্রামিং এর ভাষায় এটাকে কি বলা হচ্ছে? অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা আমরা একটু আগেই দেখলাম, এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর। একটা সিঙ্গেল ইকুয়াল মানে কি ওটাকে বলা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। আর আপনি যদি ইকুয়াল লিখতে যান প্রোগ্রামিং এর মধ্যে তাহলে আপনাকে লিখতে হবে কি দুইটা ইকুয়াল। আচ্ছা, এরপরে কি হতে পারে? দুইটা। এরপরে আছে ট্রিপল ইকুয়াল। অর্থাৎ ট্রিপল ইকুয়াল আর ডাবল ইকুয়াল এই দুইটার মধ্যে একটা মেজর পার্থক্য আছে, আমরা একটু পরে দেখব। এরপরে আর কি আছে? নট ইকুয়াল। নট ইকুয়াল কি? ইকুয়াল এর সামনে যদি আপনি একটা ওকে, আমরা একটু কোথায় ছিলাম? কম্পারিজন অপারেটর। হ্যাঁ, একটু দেখেন, এটা দেখে আমরা হচ্ছে যে একটা ইয়ে করব, স্লাইডার। আজকে আপনাদের স্লাইডার করতে দেবো একটা। আপনাদের গতকালকে অনেকেই স্লাইডার করতে পারেননি। এখানে আসেন, কম্পারিজন অপারেটর কি কি ছিল? ইকুয়াল। হ্যাঁ, কোন দুইটা যদি আপনি সমান কিনা আপনি চেক করতে যান সেক্ষেত্রে হবে কি ইকুয়াল। এরপর আছে কি দুইটা সমান। আচ্ছা, এখানে পার্থক্য দুইটা কি আমরা একটু পরে আসতেছি আমি এখানে। এরপর আছে কি নট ইকুয়াল। নট ইকুয়াল কোনটা? যদি আপনি ইকুয়াল সাইনের সামনে কি একটা এক্সক্লামেটরি সাইন দেন, আপনি চেক করতে যাচ্ছেন এই দুইটা যে নাম্বার আছে এই নাম্বার দুইটা কি অসমান কিনা, অসমান কিনা। তাহলে হচ্ছে কি আপনি এভাবে চেক করতে পারেন কি নট ইকুয়াল, দুইটা অসমান কিনা। এরপরে আসেন আছে কি গ্রেটার দেন। গ্রেটার দেন মানে কি বড় বা বড় কিনা। হ্যাঁ, এটা হচ্ছে কি বড় কিনা। এরপর আছে কি লেস দেন, মানে এই একটা এই নাম্বার থেকে এই নাম্বার কি ছোট কিনা বা বড় কিনা যদি চেক করতে যাই তাহলে আছে কি লেটার দেন আবার কি সরি গ্রেটার দেন আর হচ্ছে কি লেস দেন ইউজ করতে হবে। এরপর আছে গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল। আচ্ছা, এটার মিনিং হচ্ছে কি দুইটা নাম্বার এখানে যদি আসে গ্রেটার দেন মানে কি বড় অথবা সমান কিনা। এটা কি বোঝাচ্ছে? গ্রেটার দেন অর ইকুয়াল। গ্রেটার দেন মানে কি বড়, বড় কিনা অথবা কি সমান কিনা। দুইটা যে কোনো একটা হলে হচ্ছে কি ট্রু রেজাল্ট দেবে। আচ্ছা, এরপরে আসেন লেস দেন অর ইকুয়াল। লেস দেন মানে কি এই নাম্বারের থেকে কি এটা ছোট কিনা, ছোট ছোট অথবা কি সমান কিনা। এরকম যদি আপনি চেক করতে চান যে এই যে দুইটা নাম্বার আছে নাম্বার দুইটা কি সমান অথবা হচ্ছে কি ছোট কিনা, এই নাম্বার থেকে এই নাম্বার কি ছোট কিনা অথবা কি দুইটা নাম্বার সমান কিনা, এরকম যখন আপনি চেক করতে চান তখন এইভাবে লিখতে পারেন লেস দেন আর কি ইকুয়াল। আচ্ছা, আমরা একটু চলেন এগুলো একটু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে যে আপনারা জাস্ট একটু দেখেন কি কোথায় পাবেন। W3 স্কুলে যান, দেখেন আমি যে জিনিসগুলো এতক্ষণ দেখালাম সবগুলো এখানে সুন্দর মতন কি ডিসক্রাইব করা আছে। তো একটু সবাই এখানে আসবেন, প্রত্যেক দিনে আসেন 10টা মিনিট অন্তত পক্ষে সবাই নিয়ে এই ট্যাব গুলোকে একটু করে কি দেখেন কি আছে, পড়েন, তাহলে জিনিসগুলো কি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যে গতকালকে যে টেমপ্লেটটা দিছিলাম আপনাদের, এখানে একটা নতুন জিনিস ছিল স্লাইডার। আমরা আগেও করছি, নেপবার করছি, বাট এই যে একটা জিনিস এটা আমরা কি দেখিনি। এটাকে বলতেছিলাম হচ্ছে কি ন্যাপস এন্ড কি ট্যাপস। হ্যাঁ, বুটস্ট্র্যাপে যদি যান আপনারা হচ্ছে যে কম্পোনেন্টসে যাবেন, বুটস্ট্র্যাপ কম্পোনেন্টস থেকে এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে ন্যাপস এন্ড ট্যাপস। আচ্ছা, এই যে ন্যাপের নিচে আছে কি ন্যাপস এন্ড ট্যাপস। এখানে যদি আসেন, এখানে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আচ্ছা, একটু নিচের দিকে বলতে এই মাঝ বরাবর এখানে যদি আমি আসি নিচের দিকে, এরপরে আসার পরে এখানে জায়গায় একটা জিনিস লেখা দেখবেন যে জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার লেখা আছে। হ্যাঁ, উপরে যেগুলো ছিল এগুলো হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ছাড়া। হ্যাঁ, এগুলো ছিল কি জাভাস্ক্রিপ্ট ছাড়া, শুধু হচ্ছে কি লিঙ্ক।
আর নিচে যেটা আছে এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার, তার মানে জাভাস্ক্রিপ্ট অ্যাড করার পরে এটা কি রকম আছে দেখেন, এই যে একটা, হ্যাঁ এখানে যদি আসি এগুলোর মধ্যে ক্লিক করে দেখেন এগুলো কি চেঞ্জ হচ্ছে না। এই যে মাঝখানে যে কন্টেন্ট গুলো আছে এগুলো আগে এদিক দেখেন, হ্যাঁ আপনারা একটু আগে দেখেন, পরে একটু সময় দেবো তো আপনাদের, আগে বোঝেন পরে বুঝে বুঝে জিনিসগুলো করার ট্রাই করবেন। আচ্ছা ন্যাপস ট্যাবে আসার পরে এখানে মাঝখানে আসার পরে যে জিনিসটা দেখবেন জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার নামে একটা টেক্সট লেখা আছে, হ্যাঁ, মাঝ বরাবর। এখানে আসার পরে এখান থেকে হচ্ছে যে নিচে যদি আসেন এই যে অপশন গুলো পাবেন, দেখেন আমি যদি এগুলোতে ক্লিক করি মাঝের এই যে টেক্সট গুলো কি চেঞ্জ হচ্ছে না। আচ্ছা আমরা যদি এখানে আসি আমাদের টেমপ্লেটে, এখানেও দেখেন আমি যদি অপশনে ক্লিক করতেছি মাঝখানে এগুলো কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে দুইটার কাজ কি একই না? শুধু ওখানে কি আমাদের টেক্সট আছে, এখানে আমাদের কি ইমেজ আছে, পার্থক্য শুধু কি এতটুকু, বাট ফাংশনালিটি সবগুলাই কি একই। আচ্ছা তাহলে ন্যাপস ট্যাপস এখান থেকে যদি নিতে যান এটা কি কপি করে নিতে পারেন, জাস্ট এই যে এই একটা ডিজাইন আছে, এখানে অনেক ধরনের ডিজাইন আছে, আবার ওটা কি ফিল কালার আছে, দেখেন এটা একটা আছে কি ফিল কালার, এই তো আপনারা এটাও নিতে পারেন, যার যেটা খুশি এখান থেকে কি একটা নেন। আবার ভার্টিক্যালি যদি এরকম দরকার হয় তাহলে এখানে দেখেন কি ভার্টিক্যালিও তৈরি করে দেওয়া আছে। আচ্ছা তো আমরা হচ্ছে যে যেহেতু এটা এরকমই আছে আমরা এখান থেকে কি এই জিনিসটাকে কি কপি করে নিয়ে যাবো। এখানে আগে বুঝি কি কি দেয়া আছে, দেখেন ন্যাপস ট্যাবের জন্য আপনি তৈরি করার জন্য ফার্স্টে আপনাকে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে ওই যে স্লাইডারের জন্য যেমন কি স্লাইডার, এরপরে হচ্ছে যে ক্যারোসেলের জন্য আপনাকে কি ইউজ করতে হয়, ক্যারোসেল নামের একটা কি মেইন ক্লাস থাকে। ঠিক তেমনি আপনি যদি ন্যাপস ট্যাব ইউজ করতে চান তাহলে আপনাকে মেইন একটা ক্লাস রাখতে হবে, সেটা হচ্ছে কি ন্যাপ NAV, আর একটা ক্লাস রাখতে হবে কি ন্যাপ ট্যাবস, ন্যাপ ট্যাবস। এর ভিতরে বাকি হচ্ছে কি আপনাদের বাটন গুলো রাখতে হবে। আচ্ছা এখন যেগুলো চেঞ্জ হবে সেগুলোকে ওরা বলতেছে কি ক্লাস, ন্যাব হচ্ছে কি কন্টেন্ট, ন্যাব ট্যাব হচ্ছে কি কন্টেন্ট। এই যে ট্যাব গুলো আছে এগুলোর কন্টেন্ট হবে কি এটা, তারপরে কন্টেন্ট গুলো থাকবে কি এই কন্টেন্ট ক্লাসের ভিতরে, আর বাটন গুলো থাকবে কি ন্যাব ট্যাবস এর ভিতরে। ঠিক কথাটা বুঝতে পারছেন? তো চলেন এটা আমরা একটু কপি করে নিই, হ্যাঁ? এই যে উপরে যেটা আছে, আচ্ছা এটা নেব না এটা নেব, এটা নেব, তাহলে নেন এখানে আসেন এই জিনিসটাকে কি কপি করে নিলাম। এই কোড গুলাকে কপি করি, কোড গুলাকে কপি করে আমাদের হচ্ছে যে এখানে পেস্ট করে দিলাম Ctrl+V। আচ্ছা সেভ করে আমি আপাতত কি আউটপুটে গিয়ে দেখি আমাদের আসলে কি রকম দেখাচ্ছে, হ্যাঁ, জিনিসটা। ওকে তাহলে এখানে দেখেন এই যে এই জিনিসটা কি এরকম দেখাচ্ছে, আর এই যে মাঝখানে আমাদের কি ন্যাপস ট্যাবের যে কন্টেন্ট গুলো আছে এখানে কোনো কিছু আমরা লিখিনি, এই কারণে আমাদের কি ফাঁকা দেখাচ্ছে। দেখেন আগে আপনারা বোঝেন এখানে ভালো করে। আচ্ছা প্রথমে আছে কি এখান থেকে শুরু, তার মানে এটা হচ্ছে কি ন্যাপ নামের থাকবে, এরপরে আছে কি আইডি একটা আছে, দেখেন এটা কি ফিল্ড ট্যাব। আচ্ছা এখান থেকে আপনারা এই আইডি গুলো কি চেঞ্জ করে দিতে পারবেন, চেঞ্জ করে দিলে অবশ্যই একটু বুঝে করতে হবে, তাহলে এই নামের যত জায়গায় কি থাকবে সবগুলোকে আপনাকে কি চেঞ্জ করে দিতে হবে। তো আপাতত থাকুক থাকুক, পরে আমরা চেঞ্জ করব। আচ্ছা প্রথমে আসেন দেখেন ইউএল এর ভিতরে কি এলআই এর মধ্যে আছে কি এই যে ন্যাব আইটেম, এর ভিতরে আছে কি বাটন গুলো আছে, আমরা যে এই যে বাটন গুলো দেখতে পাচ্ছি এগুলো আছে কি এই যে এগুলো প্রত্যেকটা ইউএল এর মধ্যে এলআই এর মধ্যে কি এক একটা করে বাটন, যেমন এটা হচ্ছে কি হোম, এরপরে আছে কি বাটন, সবগুলোই আছে। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা দেখেন এই যে ডিজেবল আছে, আমাদের কি ডিজেবলের দরকার আছে এখানে, এখানে ডিজেবল আছে আমাদের না, তাহলে কি করবো বলেন তো, শেষের যেটা ডিজেবল আছে সেটাকে আমরা কি রিমুভ করে দেব, যেটা ডিজেবল আছে এই যে বাটনটা ডিজেবল এটাকে আমরা কি এখান থেকে রিমুভ করে দেবো। তাহলে এটা কোথায় আছে, আর রিমুভ করার সময় অবশ্যই এগুলোকে কলাপস করে নেবেন, হ্যাঁ, তাহলে আর মানে ভুলটা হবে না যে শুরু শেষ কোথায়। তো আমি এই যে এলআইটা আছে এটাকে ডিলিট করতে যাচ্ছি, তাই না? তাহলে এই এলআই এর পাশে আমি মাউস নিয়ে এই যে এখান থেকে কি কলাপস করে নেব এটাকে, তাহলে দেখেন এটা হচ্ছে এখান থেকে শুরু এখানে শেষ, আমি এই দুটো লাইন কি সিলেক্ট করে ডিলিট করে দেব। ওকে সেভ করেন, তাহলে আর হচ্ছে যে ওই একটা থেকে আরেকটা মিস্টেক হবে, ভুল হবে না আপনাদের। এখানে এসে রিফ্রেশ করি তাহলে হচ্ছে কি ডিজেবলটা চলে গেল। আচ্ছা এখন কি কি আছে দেখেন তো, এই যে মাঝখানে যে টেক্সট গুলো আছে এখানে আছে কি কোনো কিছু আমাদের নাই, আমরা যদি কোনো কিছু লিখে দেই এটা কোথায় পাবেন, দেখেন দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি ন্যাব
আচ্ছা, এগুলোকে আমি একটু কলাপস করে নেই, তাহলে হচ্ছে আপনাদের প্রত্যেকটা বুঝতে সহজ হবে। আইটেম একটা দুইটা, এরপর আছে কি তিনটা। আচ্ছা, আপনার নেক্সট ট্যাবের দুইটা কি পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে কি এই যে ইউএলটা, যেগুলোর মধ্যে হচ্ছে কি বাটন গুলা থাকবে। আরেকটা পার্ট থাকবে হচ্ছে কি ন্যাবের কন্টেন্ট। এই যে ট্যাবের কন্টেন্ট, প্রত্যেকটা ট্যাবের বিপরীতে আপনি কি কি কন্টেন্ট দেখাবেন। এই যে প্রত্যেকটা কন্টেন্টের জন্য কি প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা করে ডিপ থাকবে। এই দেখেন এখানে একটু এর ভেতরে ধরেন আমরা লিখে দিলাম কি আইটেম ওয়ান। আইটেম এটা হচ্ছে কি ওয়ান, সেভ করলাম। তারপরে কপি করেন কন্ট্রোল সি, এটার মধ্যে এসে বলে দেন কি আইটেম টু, এখানে বলে দিলাম কি আইটেম থ্রি। আচ্ছা, আউটপুটে যাই আমরা। এতক্ষণ তো কোনো কিছু ছিল না, দেখেন এখন ফার্স্টে আছে কি হোমের মধ্যে আছে, তার মানে এখানে দেখাচ্ছে কি আইটেম ওয়ান। পরেরটায় যাই আইটেম টু, দেখতে পাচ্ছেন দেখেন এই যে আইটেম টু। তারপরে এটাতে যখন যাব এখন দেখাচ্ছে কি আইটেম থ্রি। তার মানে আমি উপরে এই যে বাটনে ক্লিক করলে প্রথমটার জন্য কি প্রথমটা দেখাচ্ছে, দ্বিতীয়টার জন্য কি দ্বিতীয়টা দেখাচ্ছে। এই এখানে দেখেন কন্টেন্টের মধ্যে কয়টা ডিপ আছে, তিনটা। তাহলে পার্ট হচ্ছে কয়টা, একটা হচ্ছে বাটন, আরেকটা হচ্ছে কি আপনাদের কন্টেন্ট। এখন এর ভিতরে কন্টেন্ট কি দিবেন সেটা আমরা পরে আসতেছি, ইমেজ আছে ইমেজ দেখাবো। তার আগে বুঝে নেই যে এই যে আমি এখানে ক্লিক করতেছি, বাট আমার এটা দেখাচ্ছে কেন বা এটা দেখাচ্ছে না কেন, কথাটা বুঝছেন না? তো আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমরা এগুলোকে কি চেঞ্জ করতে পারবো। তো আসেন দেখি এটা কি কারণে আমি যখন হোমে ক্লিক করতেছি এখানে কি এমন আছে যে এই এই আইটেমটাই দেখাচ্ছে, ওয়ান আইটেমটাই দেখাচ্ছে। কথাটা আমার বুঝতে পারছেন? এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে এগুলোকে আমরা কি আমাদের মতন করে কাস্টমাইজেশন করতে পারবো। আসেন, তো বাটনের মধ্যে আসলাম। প্রথমে আছে কি ন্যাবলি। আচ্ছা, ন্যাবলি আইটেম, এটা হচ্ছে আইটেম একটা। ওকে ঠিক আছে, এখানে সিএসএস করা আছে, এগুলো কোনো সমস্যা নেই। এর ভিতরে কি আছে, আচ্ছা এটা হবে কি রোল হবে প্রেজেন্টেশন থাকুক। বাটন, বাটনের ভিতরে কিছু ক্লাস নেম দেয়া আছে, অ্যাক্টিভ আইডি দেয়া আছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন ডাটাবেস টার্গেট। এখানে দুইটা জিনিস আপনাদের খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি আইডি, আইডির নাম কি হোম ট্যাব। এরপরে আরেকটা আছে এখানে বুটস্ট্র্যাপের একটা অ্যাট্রিবিউট দেখা আছে, দেখেন ডাটাবেস টার্গেট। আমরা এর আগেও দেখছি এই অ্যাট্রিবিউটটা কি করে, আপনি যেটাকে টার্গেট করতে যাচ্ছেন সেটার আইডি কি এখানে বসাই দিতে হয়। তাহলে আমি যদি এখানে নিচে যাই, দেখেন এখানে একটা আইডি আছে, এই যে হোম ডিপ। হ্যাঁ, এখানে যদি আসেন দেখেন এখানে একটা কি আইডি আছে, নাম কি আচ্ছা হোম। এরপরে যদি আসি এখানে দেখেন ওই আমি যখন এই বাটনে ক্লিক করতেছি তখন কোনটা টার্গেট করতেছে ওই আইডিটা আমাকে কি এখানে বলে দিতে হবে। আমি যদি এখন এটাকে চেঞ্জ করে দেই, ধরেন এটা কি আছে কই গেল, আচ্ছা হোম হোম এটা। হ্যাঁ, তো এখানে নাম আছে, এটা আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি, আইডিটা আমি কি চেঞ্জ করে দেবো। এখানে ধরেন এটা আছে কি আইটেম ওয়ান, এটা একটা আইডি নাম দিলাম আমরা কি আইটেম ওয়ান। তাহলে এখান থেকে আপনি যে বাটনে ক্লিক করলে এই আইটেম ওয়ানটা দেখাবেন সেখানে ডাটাবেস টার্গেটের মধ্যে আপনাকে কি এই আইটেমটা বসাই দিতে হবে, এই আইডিটা। কি বুঝতে পারছেন কি করলাম বললাম? আপনি যে বাটনে ক্লিক করলে এই যে ডিপটা দেখাবেন আইটেম ওয়ানটা দেখাবেন, তাহলে সেই আইটেমের টার্গেটের মধ্যে আপনাকে কি এই আইডিটা বলে দিতে হবে। ধরেন এখানে আমাদের তিনটা আছে, তো প্রথম যেটা আছে ওটার মধ্যে কি হোমের পরিবর্তে আমরা কি এই আইডিটা বলে দিলাম। তাহলে কি হবে, আমি যখন হোমে ক্লিক করব তখন দেখাবে কোনটা এই যে আইটেম ওয়ান নামে যে আইডিটা যেখানে থাকবে ওই ডিপটা কি মাঝখানে দেখাবে এখানে। কথা বুঝতে পারছেন? ওকে, আমরা যদি এখন ক্লিক করি দেখেন আইটেম ওয়ান দেখাচ্ছে। তার মানে আপনার মূল যেটা হচ্ছে যে কোন ডিপটা আপনি দেখাবেন ওই আইডির নাম কি আপনি এখানে বলে দেন টার্গেটের ভিতর। ওকে, তারপরে আসেন দ্বিতীয়টা। আচ্ছা, এটা গেল সেকেন্ড। হ্যাঁ, তো এখানে একটা আইডি আছে, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ধরেন এটাকেও কি চেঞ্জ করে দিলাম, ধরেন এটা হচ্ছে কি আইটেম টু।
আচ্ছা, এই যে আইটেম টু আমরা একটা কি জাস্ট একটা আমাদের ডিপ এভাবে চিন্তা করেন, এটা একটা কি ডিপ, ডিপের আমরা একটা কি নাম দিলাম। এখন এই নামটা আমরা কখন কোথায় দেখাবো, কোনটার মধ্যে ক্লিক করলে দেখাবো, সেটা টার্গেটের মধ্যে আপনাকে কি বলে দিতে হবে। ধরেন এই যে 3 নম্বর যে এলআইটা আছে, বাটনটা আছে, আমি এখানে এসে বলে দিচ্ছি কি ডাটা ভিউয়ের টার্গেট আইটেম 2, এখানে কি লেখা আছে কন্টাক্ট। তাহলে আমি যখন কন্টাক্টে ক্লিক করব কোন আইটেমটা দেখাবে, আইটেম 2। সেভ করি, আমরা যদি এখানে যাই দেখেন দেখাচ্ছে কিনা, কন্টাক্টে ক্লিক করি। আচ্ছা, রিফ্রেশ করি একবার আগে, কন্টাক্ট দেখেন এখন কোনটা দেখাচ্ছে, আইটেম 2। কেন দেখাচ্ছে, ওই টার্গেটের মধ্যে আমরা ওটা বলে দিছি। আবার যদি এখন আমি এটাতে আসি, 2 নম্বরটার মধ্যে যদি একটা আইডি দেই, ওকে, এটাকে আমরা ক্লাস করলাম। এখানে আগে পরে থাকুক এটা কোনো ম্যাটার করে না, হ্যাঁ, কোনটা আগে আছে কোনটা পরে আছে এটা ম্যাটার না, বাট আপনি যে আইডিটা দিচ্ছেন এটাই হচ্ছে কি ম্যাটার করবে, যে আইডিতে আপনি ক্লিক করলে এটা দেখাবেন সেই আইডিটা কি এখানে বলে দিতে হবে। ধরেন এটা আমরা দিলাম কি আইটেম 3, আইটেম 3। তাহলে এটা আমি কোন বাটনে ক্লিক করলে দেখাতে যাচ্ছি সেই বাটনের মধ্যে কি টার্গেটের মধ্যে আমাকে এটা বলে দিতে হবে। তাহলে এটা আমার কি 2 নম্বর যে বাটনটা আছে, বাটনে এখানে কি লেখা আছে প্রোফাইল, তো এখানে আছে কি প্রোফাইলের এখানে আমি এই আইডিটা বলে দিলাম ডাটা বিএস টার্গেট। টার্গেট কোনটাকে করবে, আমাদের যে আইটেম 2 আছে ওটাকে। সেভ করেন। তাহলে আপনি যদি যখন প্রোফাইলে ক্লিক করবেন তখন হচ্ছে কি আপনার আইটেম দেখাবে কি 2, 3 তে যান। আচ্ছা, তাহলে ওটাই দেখেন দেখাচ্ছে 2 দেখাচ্ছে, আমরা এখানে চাচ্ছিলাম কোনটা 3 দেখাতে, 3 এটা আইডি কি দিছে 3, ঠিক আছে। রিফ্রেশ করি, প্রোফাইলে যান, এখনো দেখেন কি 3 দেখাচ্ছে, আবার এটাতে যান 2 দেখাচ্ছে, ঠিক। আচ্ছা, এখন আসেন এর মাঝখানে কি আইটেম টেক্সটার পরিবর্তে আপনি আপনার মতন করে কি কন্টেন্ট গুলো দিয়ে দেন। আমাদের কন্টেন্ট এখানে কি কি ছিল বলেন তো, ইমেজ। তাহলে এখানে জাস্ট কি একটা আমরা রো নেব, রোর ভিতরে আছে কি কল। কল আমরা কেন নিচ্ছি, এটা হচ্ছে কি দেখেন 3টায় আছে কি ইমেজ পাশাপাশি আছে, তাই না? এই কারণে আমরা কি এই ডিভের ভিতরে এখন আপনি কি নেবেন ডিপেন্ড করে আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা না, এই যে বাটনের ডিভের ভিতরে আপনি কি রাখবেন কন্টেন্ট, সেটা আপনি আপনার ইচ্ছা মতন কি নিতে পারবেন। ওকে, তাহলে এখন আমাদের রো নিলাম, কল নিলাম, আর এই ডিভের ভিতরে আমার কি লাগবে 3টা কি ইমেজ থাকবে। ওকে, আসেন ডিভ ইমেজ। আচ্ছা, এখন আমার তাহলে ইমেজ লাগবে, ইমেজ একটা কি ডাউনলোড করে নিই, ধরেন সেভ ইমেজ অ্যাজ, এরপরে কোথায় আমরা সেভ করে নিচ্ছি আমি, হ্যাঁ, অ্যাসেট, এখানে আমাদের কোনো ফোল্ডার নেই, হ্যাঁ, আপাতত আমি ইন্ডেক্সের পাশেই রেখে দিলাম, আর ফোল্ডার তৈরি করলাম না, এখানে এসে কি আমরা সেভ করে নিচ্ছি। ওকে, তাহলে এখানে আছে কি নাম যেটা আছে ওটা আমাকে বলে দিতে হবে, কি নাম ছিল, টি এ, হ্যাঁ, টি এ টি এ 2, এরপর আছে ডট জেপিজি। এটা আমি কোথায় সেভ করছি, জেএস ফোল্ডারের ভিতরে। আচ্ছা, তাহলে আমার এখানে হবে কি জেএস, এরপরে স্ল্যাশ এটা। আচ্ছা, আমরা যে ফোল্ডারে থাকবো ওখানে কি পাথ আমি ভুল করছি, সেভ করছি আছে জেএস ফোল্ডারের ভিতরে থাকুক, পাথ আমি ওইভাবে কি বলে দিলাম। এখন এই যে কলামটা আছে এরকম কয়টা লাগবে আপনার, 3টা, তাই না? মানে করে দেন তাহলেই তো হয়ে যাচ্ছে। কোয়ালিটি আমরা বলে দিই কয়টা করে পাবে এমডি তে, 4টে যদি দেখাতে যায়, 3টে দেখাতে যায়, তাহলে প্রত্যেকটা কত করে পাচ্ছে 4, তাহলে 3 4 কত 12। তাহলে এটাকে কপি করে কি 3টা আমরা বানাই দিচ্ছি, 1 2 3। আচ্ছা, তাহলে এই যে রোটা এগুলো প্রত্যেকটা ভিতরে আছে না, আমি এটাকে জাস্ট কপি করতেছি, কন্ট্রোল সি।
তাহলে এই একটা আছে আমাদের কি ডিপ, এটাতে আমরা এটা বসাইলাম। পরের ডিপে আসেন, তাহলে এই ডট ডটের পরিবর্তে কি এখানে এগুলো বসাই দিচ্ছি। আর ইমেজ গুলো আমাদের কি চেঞ্জ করে দেয়। ধরেন এটাকে আরেকটা নিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ, এটা হচ্ছে কি TS6, ওকে থাকলো। সিক্স, এটা হচ্ছে 6। আচ্ছা, তাহলে দুইটা ডিপের মধ্যে কি আমরা চেঞ্জ করে দিলাম। এই যে ডিপটাকে কি কোলাপস করে নেন। আর একটা বাকি আছে কোনটা, উপরেরটা। তো এখানে আসেন, এখানেও কি আইটেমের পরিবর্তে এখন আমাদের যে রোটা ছিল বসাই দেন, ইমেজটা কি চেঞ্জ করে দেন। কারণ এটা দিচ্ছি সেভ ইমেজ অ্যাজ TA6। আচ্ছা, চেঞ্জ করে দিই আমরা নাম TA7। আচ্ছা, আপনারা যদি এখানে কোনো কিছু চেঞ্জ না করেন, আমি যেমন আইডি গুলো চেঞ্জ করে করে দেখলাম, হ্যাঁ, আপনাদের যদি একটা ইউজ করেন তাহলে তো চেঞ্জ করা লাগতেছে না, সবগুলো তো এখানে কি ঠিক করাই আছে। তাহলে আপনারা কি করবেন, শুধু এই ডিবের মধ্যে এসে কি আপনি যে কন্টেন্ট গুলো দেখাতে যাচ্ছেন ওগুলো কি বসাই দিবেন। কথাটা আমার বুঝছেন? আমি তো প্রত্যেকটা আইডি কি এখানে চেঞ্জ করছি। আপনারা যদি এখানে চেঞ্জ না করেন তাহলে তো আগের মতনই কি দেখাবে, ওটা সমস্যা নেই। আচ্ছা, থাকলো, এটা চেঞ্জ করে দিলাম। সেভ করি, আউটপুটে গিয়ে কি একবার রিফ্রেশ। ওকে, রিফ্রেশ। তাহলে দেখেন হচ্ছে কি তিনটা চলে আসছে না। আচ্ছা, কলাম গুলো পাচ্ছে না কেন? ওটা সমস্যা না। কল এমডি, এরপর আছে কি 4। তাহলে আমার ডিভাইসটা আছে কি এমডি থেকে বড় আছে, ছোট করি। এই যে, কারণ এটা আছে যে কি জুম করা ছিল, এই কারণে এরকম ছিল। এমডির নিচে তো কি একটা একটা করে পাইতো, তাই না? ওই জুম করা ছিল, এই কারণে এটা কি ছোট হয়ে গেছে। তো দেখেন, আমি যদি দ্বিতীয়টাতে যাই, কন্টেন্ট গুলো কি চেঞ্জ হচ্ছে। তৃতীয়টাতে যান, আইটেম 2, এখানে আমরা কোনো কিছু দেই নাই। একটা 2 নম্বরে কিছু ফাঁকা রাখছি। তাহলে তাহলে এটা আছে কি 6। রিফ্রেশ। তাহলে প্রোফাইলে যান, এটা দেখাচ্ছে, কন্টাক্টে যান, এটা দেখাচ্ছে। এই প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা এই যে কন্টেন্ট গুলো দেখাচ্ছে। চেঞ্জ আমি কিছু করছি, এখানে চেঞ্জ করছি কি শুধু এই যে প্রত্যেকটা ডিভের মধ্যে এসে কি আমার যে ইমেজ গুলো ছিল, ইমেজ গুলো কি আমরা বসাই দিছি। আচ্ছা, এখন যদি বাটন গুলাকে ডিজাইন করতে যান, সেটা কি আপনারা আপনার মতন করে কি ডিজাইন করতে পারেন। যেমন এখানে যদি আসি, বাটনের কালার হচ্ছে কি প্রত্যেকটার মধ্যে টেক্সট গুলা চেঞ্জ করে দেন। এরপরে বর্ডারটা আছে, বর্ডারটা কি আপনি দিয়ে দেন। ধরেন আমরা এখানে যদি আসি বাটন, এই যে বাটন গুলো আছে, বাটন গুলাকে আপনি কি আপনার ইচ্ছা মতন ডিজাইন করেন। আচ্ছা, ধরেন ক্লাস, এখানে আমি বলে দিলাম কি বর্ডার, এরপরে বর্ডার হবে কি বর্ডার ডেঞ্জার। এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন এটার মধ্যে কি বর্ডারটা পাচ্ছে না। এরপরে আপনার কি আছে, কালার আছে, আপনি যদি কালার চেঞ্জ করে দেন কালারটা চেঞ্জ হবে না। তো এখানে আসেন, টেক্সট হবে কি, ধরেন এটাও দিলাম কি ডেঞ্জার। সেভ করেন। তো ডিজাইনটা হচ্ছে আপনাদের হাতে, বাট ফাংশনালিটি গুলো কি রকম হচ্ছে, আপনার এই যে এর ভিতরে ক্লিক করার পরে আপনি যেগুলো চেঞ্জ করতেছেন, এই ট্যাব কন্টেন্টের ভিতরে প্রত্যেকটা ডিভের মধ্যে কি আপনি ওই কন্টেন্ট গুলো কি চেঞ্জ করে দেন। আচ্ছা, আপনাদের আরো কোথাও কোশ্চেন থাকলে আমাকে দুইটা পার্টের প্রথম পার্টটা হচ্ছে আপনাদের কি ন্যাব, আর হচ্ছে কি ট্যাব। এখানে ডিপ থাকুক, ইউএল থাকুক, যাই থাকুক, এটা কোনো সমস্যা না। উপরটায় যদি যান, এখানে দেখেন ন্যাব ডিপ দিয়ে করা আছে। তো যেটাই থাকুক, এটা কোনো আমাদের দেখার দরকার নেই। প্রথমে এই যে বাটন গুলো আছে, এগুলো হচ্ছে কি আপনাদের এই যে বাটন গুলো আছে, এগুলো
দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে বাটন, আরেকটা পার্ট হচ্ছে কি ট্যাব কন্টেন্ট। এটা সবগুলোর জন্য কি সমান থাকবে। ট্যাব কন্টেন্ট, এই যে ট্যাব কন্টেন্ট, এই ট্যাব কন্টেন্টের ভিতরে আপনার কি 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 কন্টেন্ট দেখাবেন সেগুলো কি এই ট্যাব কন্টেন্টের ভিতরে এই যে ডিপ গুলো আছে ডিপের মাঝখানে বসাই দিবেন। কথাটা বোঝাইতে পারছি? আপনি এই যে হোমে ক্লিক করার পরে এখানে এই ডিপের ভিতরে কি দেখাবেন সেটা আপনি কি এই ডিপের মাঝখানে কি বলে দিবেন। যেমন আমাদের এটা হচ্ছে কি ট্যাব কন্টেন্ট, এর ভিতরে দেখেন কয়টা ডিপ আছে, তিনটা, একটা দুইটা, এই যে এক দুই তিনটা ডিপ আছে, একটা দুইটা, একটা দুইটা তিনটা, আমার এখানে চারটা আছে, থাকুক এটা চারটা থাকুক পাঁচটা থাকুক সমস্যা না। আপনার তিনটা লাগলে কি আপনি তিনটা রাখবেন। রাখার পরে এই যে প্রত্যেকটা ডিবের ভিতরে আপনি কি দেখাবেন সেটা এই ডিবের ভিতরে বলে দিবেন। কন্টেন্ট হিসেবে কি দেখাবেন সেটা হচ্ছে কি এই ডিবের ভিতরে বলে দিবেন। ট্যাব কন্টেন্ট, হ্যাঁ আচ্ছা, এটা তো বললাম যে এই ডিবের ভিতরে আপনি কি দেখাবেন। এখানে আমি ইমেজ আছে, ইমেজ দেখাচ্ছি আমরা। যদি টেক্সট থাকে তাহলে কি হবে, টেক্সট গুলো আপনি দিবেন। যদি ধরেন অডিও ভিডিও বা ম্যাপ ফর্ম থাকুক, যেটাই থাকুক না কেন আপনি কি ওই জিনিসটাই হচ্ছে কি এই ডিবের ভেতরে বলে দিবেন। একটু ট্রাই করেন, সবাই ট্রাই করেন তো এটা।